আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি টেরমিনিটি স্কুলে এবং তোমাদের আজকে জেনারেল ম্যাথের প্রথম ক্লাস মানে বছরের প্রথম ক্লাসে আজকে তোমাদের সাথে আমি থাকতেছি ম্যাথ ক্লাসে এবং পুরো বছর জুড়ে ইনশাআল্লাহ থাকবো। আহ সাধারণ গণিতের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার দিয়ে হচ্ছে আমরা শুরু করতেছি সূচক লগারিদম। এই সেম টপিকটা তোমার হচ্ছে হায়ার ম্যাথেও রয়েছে। তো জেনারেল ম্যাথটা যদি তুমি একটু ভালো করে পড়ে ফেলতে পারো তাহলে হায়ার ম্যাথটা তোমার জন্য আসলে অনেক বেশি ইজি হয়ে যাবে। তো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হতে থাকো, আমি আর কিছুক্ষণ তোমার সাথে কথা বলবো। তোমরা জানো যে আমরা আসলে যারা যারা নতুন আছো তাদের জন্য একটু বলি, আমরা সব সময় 5 মিনিট আগে ক্লাসে শুরু করে দিই। যেমন মনে করো এখন আমাদের 6:30টার সময় ক্লাস শুরু হওয়ার কথা, বাট আমরা কিন্তু লাইভে চলে আসছি তোমার 6:25-এ। সবসময় প্রতিটা ক্লাসেরই আমরা 5 মিনিট আগে লাইভটা শুরু করে ফেলি, তোমার সাথে গল্প গুজব করি, কথাবার্তা বলি, তোমরা এর মধ্যে জয়েন হতে থাকো। আর তারপর ঠিক 6:30টায় আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে ফেলবো। তো যারা যারা আমাদের পুরান স্টুডেন্ট তোমরা তো এই ব্যাপারটা সম্পর্কে ধারণা আছে, বাট যারা হচ্ছে নতুন আমাদের সাথে জয়েন হয়েছো তাদেরকে জাস্ট জানিয়ে রাখলাম যে তোমরা কিন্তু বেশ কিছুক্ষণ আগে জয়েন হয়ে যেতে পারবা। ঠিক তেমনি ভাবে যে 8:30টার যে আমাদের ক্লাসটা রয়েছে সেটা 5 মিনিট আগে কিন্তু আসলে শুরু হয়ে যায়। এখন আজকের ক্লাসগুলো আসলে কমেন্টটা অফ করা, কমেন্ট অফ করার বিভিন্ন কারণ রয়েছে। কমেন্ট কিছুদিনের মধ্যে হচ্ছে আবার আমরা কমেন্ট তোমাদেরকে হচ্ছে ওপেন করে দিব, তখন তোমরা কমেন্ট করতে পারবা। তোমরা যারা যারা আমাদের পুরান স্টুডেন্ট তোমরা তো জানো কমেন্ট করা যায়। আর যারা নতুন আমাদের সাথে জয়েন হয়েছো তারা হচ্ছে জানো যে আমরা একটা ফিচার রয়েছে সেটা হচ্ছে কমেন্ট করা। তোমরা আমাদেরকে কমেন্ট করতে পারবা। কমেন্ট এখন কেন অফ করা, কারণ দেখা যায় কি অনেক সময় বাচ্চারা একটু দুষ্টুমি করে, কমেন্টে অনেক বেশি স্প্যামিং করে আর কি, অনেক বেশি কথা বলে, দেখা যায় যে পড়াশোনার মনোযোগটা সে আর দিতে পারে না। দুষ্ট দুষ্ট বাচ্চারা যারা আছে তারা এই কাজটা করে থাকে। তো এই জন্য দেখা আমরা হচ্ছে কমেন্ট অফ করে রেখেছি। কিছুদিনের মধ্যে আমাদের একটা আপডেট আসবে, সেই আপডেটে হচ্ছে আমরা একটা সিস্টেম রাখবো যে তোমাদের হাতে একটা অপশন থাকবে, তুমি নিজের হাতে কমেন্টটাকে অফ করে দিতে পারবা, আবার চাইলে অন করে রাখতে পারবা। তোমার যখন মনে হবে যে তোমার কোনো কোশ্চেন করার প্রয়োজন তখন তুমি জাস্ট কমেন্টে কমেন্ট করলা, তাছাড়া তুমি কমেন্টটা অফ রাখবা যেন তোমার বাকিরা কি কমেন্ট করতেছে এটা যেন তোমাদের ডিস্টার্ব না হয় বা এটা যেন তোমার চোখে না লাগে আর কি। তার জন্য কমেন্ট অফ করা। বাট ইনশাল্লাহ আমরা এটা কিছুদিনের মধ্যে 1-2 সপ্তাহের মধ্যে তোমার কমেন্টটা ওপেন করে দিব, তখন ইনশাল্লাহ অনেক বেশি কথা বলতে পারবো। তো এখনো আসলে কমেন্ট অফ করার কারণে তোমাদের যত না খারাপ লাগতেছে তার চেয়ে বেশি খারাপ লাগতেছে আমার, কারণ আমি তোমাদের কমেন্টগুলো পড়তে পারতেছি না, আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পারতেছি না, তোমাদের নামগুলো আমি বলতে পারতেছি না। কারণ যেহেতু অনলাইনে ক্লাস তোমাদের সাথে আমাদের আসলে এই একটাই মাধ্যম যোগাযোগ করার, সেটা ছিল হচ্ছে কমেন্টটা। যেহেতু কমেন্টটা নাই দেখে মনে হচ্ছে যে এটা রেকর্ডেড ক্লাস, বাট এটা রেকর্ডেড ক্লাস না, আমি লাইভে ক্লাস নিচ্ছি তোমাদের। তো কমেন্ট থাকলে বেটার হইতো, বাট কমেন্ট যেহেতু নাই আমি তোমাদেরকে অনেকগুলো পোল দিব। পোল মানে কি? পোল মানে হচ্ছে ইয়েস নো পোল হতে পারে, এমসিকিউ পোল হতে পারে, মানে তুমি আমার সাথে জাস্ট এঙ্গেজ করার জন্য। যেমন আমি তোমাদেরকে যদি এখন একটা পোল দিয়ে শুরু করি, একটু পর পোল ব্যাপারটা বুঝাচ্ছি। তুমি দেখবা যারা আমাদের পুরান স্টুডেন্ট তোমাদের পোল সম্পর্কে তোমাদের ধারণা আছে, যারা আমাদের সাথে নতুন জয়েন করেছো তারা বুঝতে পারবা যে আমরা একটা পোল দিব, তোমার কাছে চলে আসবে, বিভিন্ন অপশন চলে আসবে, তুমি জাস্ট এটাকে ক্লিক করবা। একটু পর একটা পোল ফায়ার করলে ব্যাপারটা তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো আমাদের হাতে এখনো সময় আছে, আমরা আর কিছুক্ষণ তোমাদের আসার ওয়েট করি, ওয়েট করার পরে হচ্ছে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে ফেলবো। আহ একটা কথা বলে শুরু করি। ক্লাস 10 আমাদের এমন একটা সময় তোমরা আছো, এই তোমরা 9 থেকে 10-এ উঠে গেছো। আমি সবসময় বলি যে আসলে একটা মানুষের টার্নিং পয়েন্ট থাকে হচ্ছে সবসময় ক্লাস 9। এখন ক্লাস 10 যারা যারা মনে করো ক্লাস 9-এ ভালো করে পড়ছো, ভেরি গুড, বাট ক্লাস 9-ও যারা একটু ফাঁকি চুকি দিছো, ক্লাস 10টা তোমাদের আসলে শেষ সুযোগ নিজেকে ওই টার্নিং পয়েন্টটা ক্রিয়েট করার জন্য। কারণ ক্লাস 10-এ যদি তুমি মনোযোগ দিয়ে না পড়ো, ভালো করে না পড়ো, তাহলে পরীক্ষার আগের দিন চোখের পানি আর নাকের পানি সব এক হয়ে যাবে আর কি। এবং দেখা যাবে যে পরবর্তীতে তুমি যখন কলেজে উঠবা মানে ওটা রিকভার করার আসলে খুব বেশি সুযোগ পাবা না। এটা তোমার লাস্ট চান্স বলতে পারো, ক্লাস 10-এ তোমার আসলে লাস্ট চান্স যেখানে কিনা তুমি তোমাকে ইমপ্রুভ করতে পারো, তুমি তোমার পড়াগুলোকে একটু সিরিয়াসলি নিতে পারো। নাহলে দেখা যাবে কলেজে তুমি খুব একটা ভালো করতে পারবে না, অনেক চোখের পানি নাকের পানি, মানে চোখের পানি নাকের পানি তোমার প্রতিটা পরীক্ষার আগে বা প্রত্যেকটা ক্লাসই তোমার এই পড়বে যদি যদি হচ্ছে এখন থেকে সিরিয়াস না হয়। আমি আশা করবো তোমরা আসলে, যেহেতু এখন জানুয়ারির শুরুর দিকে তোমরা সবাই ক্লাসে জয়েন করে ফেলছো মোটামুটি যারা যারা আছো, বেশ অনেকেই আছো, বাট আমি আরো একটু ওয়েট করতেছি। তো ইনশাল্লাহ দেখা যাবে তোমরা আসলে সিরিয়াস। তো এই সিরিয়াসনেসটা পুরো বছর ধরে যেন ধরে রাখতে পারো, এটা আমি জাস্ট দোয়া করি। ঠিক আছে? তো আমাদের দেখা যায় আমরা অনেক সময় মোটিভেট হয়ে যাই, আমাদের মধ্যে অনেক বেশি মোটিভেশন কাজ করে, অনেক শুরুতে অনেক বেশি এক্সাইটেড থাকি, আস্তে আস্তে চলে এটা কমে যায়, বা দেখা যায় যে শেষ মুহূর্তে গিয়ে আমার আর মনে চায় না যে দূর পড়বো না। এই ব্যাপারটা যেন না হয়। আমাদের সবকিছুই প্রয়োজন, লেখাপড়া করতে হবে, আমাদের বিনোদন দরকার, খেলাধুলা করতে হবে, আর্ট করতে হবে, সবকিছু আমাদের দরকার। তো
সবকিছু যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে যে আমাদের ওই বোরিং লাগতেছে লেখাপড়া করতে, বাট লেখাপড়াটা কন্টিনিউয়াসলি আমাদের করতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করে ফেলবো। আমার মনে হয় তোমরা অনেকেই মোটামুটি জয়েন হয়ে গিয়েছো। আমরা আর কিছুক্ষণ ওয়েট করবো, কিছুক্ষণ ওয়েট করার পরে হচ্ছে ক্লাসে শুরু করে ফেলবো। আমি জাস্ট কমেন্ট করতে পারছি, দেখে খারাপ লাগতেছে, কারণ কমেন্ট করলে তোমাদের সাথে এখন আমার আরো বেশি কমিউনিকেশন হইতো, আমি অনেক কিছু জানতে পারতাম, তোমাদের নাম জানতে পারতাম, অনেক নতুন স্টুডেন্ট আমার যারা রয়েছে তাদের সাথে পরিচয় হতো, পুরান যারা ছিল তাদের সাথে আমার আবার কথা হইতো। কারণ দেখা যায় কমেন্টে নাম দেখতে দেখতে মোটামুটি আমাদের যারা যারা রেগুলার কমেন্ট করে বা কমিউনিকেশন করো তাদের সাথে কিন্তু একটা মানে নাম পরিচয় হয়ে যায়, পরিচিত হয়ে যায়। তো নতুন পুরান স্টুডেন্টদেরকে দেখতে পারতাম, নতুন স্টুডেন্টের সাথে পরিচয় হতে পারতাম, বাট এটা আসলে হতে পারতেছি না। এই আর কি। তো আমাদের মোটামুটি কিন্তু 6:32 বেজে গিয়েছে। এবং আরেকটু কথা বলে রাখি, আজকে যেহেতু তোমাদের একদম প্রথম ক্লাস, আজকে একটু গল্প গুজব বেশি হবে, আর পড়াও খুবই অল্প। সূচক লগারিদমের তোমার হচ্ছে একটা কমেন্ট থেকে আসলো, ফারজানা আক্তার একটা কমেন্ট আসলো যে ভাইয়া লাইভটা কি এফবিতে হচ্ছে? না, এফবিতে হচ্ছে না, এটা আমাদের অ্যাপের ক্লাস, এটা আমাদের পেইড ক্লাস, এটা এফবিতে যাচ্ছে না। আমাদের অলরেডি কিন্তু যত যত ফ্রি ক্লাস রয়েছে, এফবির ফ্রি ক্লাসগুলো শেষ হয়ে গিয়েছে। এখন থেকে আমাদের অ্যাপের রেগুলার ক্লাস শুরু হয়েছে, যেই ক্লাসগুলো হচ্ছে আমরা শুধুমাত্র অ্যাপের যারা আমাদের ভর্তি হয়েছে তাদের জন্য নিচ্ছে। ওকে, বাট একটা কমেন্ট হট করে চলে আসলো, আমি জানি না কিভাবে আসছে। তো আচ্ছা, ওয়েট, নাইমা আক্তার কমেন্ট করতে পারতেছো, মির্জা আহমেদ বলতো স্যার ক্লাস শুরু করেন, বাট তোমরা কমেন্ট কেমনে করতে পারতেছো? আচ্ছা, তো একটা পোল দিয়ে শুরু করতেছি ক্লাসটা, সেটা হচ্ছে তোমরা আমাকে একটু জানাও যে তোমরা কারা কারা আমাদের নতুন স্টুডেন্ট, কারা কারা হচ্ছে আমাদের পুরান স্টুডেন্ট। তো আমি একটা ইয়েস নো পোল দিব, তুমি যদি হচ্ছে নিউ হয়ে থাকো তাহলে ইয়েস দিও, আর যদি আমাদের ওল্ড স্টুডেন্ট হয়ে থাকো তাহলে হচ্ছে একটা নো দিও, যে ভাই আমি নতুন না, আমি পুরান। তো যারা যারা নতুন তারা একটা ইয়েস দিও। তো আমি কিন্তু দেখতে যাচ্ছি যে তোমাদের আমাদের ক্লাসের কত পার্সেন্ট স্টুডেন্ট নতুন এবং কত পার্সেন্ট স্টুডেন্ট পুরান, এবং তোমাদের একটা পোল সম্পর্কে ধারণা হয়ে যাবে যে আমরা পোলগুলো আসলে কিভাবে দিই। ঠিক আছে? তো তোমাদের একটা পোল যাচ্ছে, তো পোলগুলোতে তোমরা হচ্ছে পার্টিসিপেট করতে থাকো। তার মধ্যে আমরা একটু প্রথম ক্লাসে যেহেতু আমরা হচ্ছে কিছু নিয়ম কানুন দেখবো, আর আমার পরিচয়টা একটু দিয়ে নিই। ভাইয়া হচ্ছে আদিত্য আল রাজি আমার নাম। তো আমি পড়াশোনা করছি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। আমি এখন 4th ইয়ারে রয়েছি, আমার 4th ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে, কালকে পরীক্ষা ছিল। তো আমি এখন পরীক্ষার মধ্যে আছি, তার মধ্যে তোমাদের ক্লাস নিতে আসলাম আর কি। এবং আমার কলেজ ছিল ঢাকা কলেজ, আমার স্কুল ছিল মতিঝিল মডেল স্কুল। তো এতটুকু হচ্ছে আমাদের যা যা তোমার ইনফরমেশন জানার কথা আমাকে নিয়ে সবকিছু জানা হয়ে গেছে মোটামুটি। এবং আমি মোটামুটি টেনে গেছি, মানে আমি 5 বছরের বেশি ধরে তোমাদের বাচ্চা কাচ্চা পড়াচ্ছি, কলেজ পড়াচ্ছি, এডমিশন পড়াচ্ছি, 9-10 পড়াচ্ছি, 9-10 কলেজ আর এডমিশন পড়াচ্ছি আর কি। তো তোমরা এখন 10-এ উঠছো, ইনশাআল্লাহ তোমাদের সাথে কলেজেও দেখা হবে, তারপর একদম এডমিশন পর্যন্ত সাথে থাকবো। তো মোটামুটি কিন্তু আমাদের বলতে পারো 50-50। তোমরা আসলে অ্যান্সারটাও দেখতে পারবা, প্রায় 55 হচ্ছে তোমার 56 বলতে পারি। 56 আমাদের এখানে নতুন স্টুডেন্ট রয়েছে, আর আমাদের পুরান যারা আছে 44% হচ্ছে আমাদের পুরান স্টুডেন্ট রয়েছে। তার মানে অনেকেই তোমরা আসলে নতুন, অনেকেই আসলে আমাদের পুরান স্টুডেন্ট রয়েছে। তো যারা যারা পুরান তারা তো হয়তো আমাকে চেনো, আর যারা নতুন তারা হয়তো আমাকে চিনো না। তো এই তো আমাদের নাম, আমার নাম পরিচয়। ইনশাআল্লাহ তোমাদের সাথে ক্লাসে পরবর্তীতে আরো অনেক কথা হবে, আরো অনেক কিছু আমরা শিখবো একসাথে। তো একটু দেখি আমরা আজকে কি কি পড়বো। আমরা মূলত আজকে সূচক কি এটা জানবো, সূচকের বিভিন্ন ফর্মুলা রয়েছে, বা আমরা বলতে পারি সূচকের বিভিন্ন ধর্মগুলো কি কি সেগুলো দেখবো। তারপরে আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করবো, আমার অনুশীলনী যে ম্যাথগুলো রয়েছে সেগুলো, উদাহরণ যে ম্যাথগুলো রয়েছে সেগুলো একটু দেখবো, প্র্যাকটিস করবো। তো একটু এক নিয়ে তোমাদেরকে বলি, তোমরা হয়তো অনেকে হচ্ছে একটু কনফিউশনে থাকো যে আমাদের আজকে কোন ক্লাস, রুটিনটা নিয়ে তোমরা কই পাবা। আমাদের এই লেকচার যে স্লাইডটা রয়েছে, লেকচার স্লাইডটা কিন্তু তোমরা পেয়ে যাবে, রেকর্ড ক্লাস পেয়ে যাবা, লেকচার স্লাইড পেয়ে যাবা, ক্লাস রুটিন পেয়ে যাবা, সব পেয়ে যাবা আমাদের অ্যাপে। তো এখানে জাস্ট একটু লিখে দেওয়া আছে যে তোমার অ্যাপটা খুললেই আপকামিং ক্লাসে কি কি আছে এটা তোমার চলে আসবে, ফুল রুটিন দেখলে তুমি এখানে ক্লিক করতে পারবে। কিন্তু এগুলো জাস্ট তোমাদের মোটামুটি আস্তে আস্তে তোমরা আস্তে আস্তে যত দিন যাবে তত কিছু তোমরা এগুলোতে অভ্যস্ত হয়ে যাবে। তারপর ক্লাস গ্রুপ, ফেসবুক অ্যাপ, আমাদের ফেসবুকে কিন্তু একটা গ্রুপ রয়েছে, তোমরা অনেকে হয়তো জয়েন হয়ে গিয়েছো, অনেকে কিন্তু এখনো জয়েন হও নাই। তো যারা যারা জয়েন হও নাই তোমরা অবশ্যই আমাদের এই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবা। এই গ্রুপগুলোতে কিন্তু হচ্ছে আমরা বিভিন্ন রকম কমিউনিকেট করব, অনেক সময় এক্সামও দিব, এক্সামও চেক করব, এক্সট্রা অনেক কিছু কন্টেন্ট দিব, তোমাদের সাথে কমিউনিকেট করব। ক্লাসের বাইরে আমাদের সাথে কমিউনিকেট করার ওয়ে কি, এটা হচ্ছে এই ফেসবুক গ্রুপ হচ্ছে তোমার এই কমিউনিকেশনের ওয়ে। তোমার কিছু বুঝতে অসুবিধা হচ্ছে তুমি গ্রুপে জিজ্ঞেস করলা যে ভাই এটা কি হবে, ঠিক আছে, আমরা হেল্প করবো তোমাকে।
তারপর ক্লাসের আপডেট পেতে নোটিস চেক করো, আমাদের একটা নোটিস বোর্ডও রয়েছে, এটা অ্যাপে একটা নোটিস বোর্ড রয়েছে, বিভিন্ন রকম তোমাকে আপডেট জানাবে যে ক্লাস কবে হচ্ছে, কি হচ্ছে, কোন কিছু চেঞ্জ হচ্ছে কিনা, সবকিছু তুমি এখানে পেয়ে যাবে। আর এটা তোমাদের নতুন একটা ফিচার রয়েছে আমাদের, সেটা হচ্ছে তোমার 10-10 লার্নিং, আমাদের যে এআই চ্যাটবটটা রয়েছে, আই থিঙ্ক তোমার অনেক এটা সম্পর্কে ধারণা আছে, তোমরা চাইলে এটার সাথে হেল্প নিতে পারো, এবং এই বছরই প্রথম তোমরা এটা বাচ্চা কাচ্চারা পাচ্ছ, তো তোমাদের জন্য এটা মানে তোমরা উদ্বোধন করতেছো আর কি। আচ্ছা, এই তো তোমার 10-10 পেয়ে যাচ্ছে, কিউট আছে না? একটা 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 এনিমি ক্যারেক্টারের মতো লাগে, অনেক বাচ্চা কালে একটা মুভি দেখছিলাম, এনিমি ক্যারেক্টারটা বড় বেলুন টাইপের, যে এই টাইপের একটা শেপ ছিল, তোমরা দেখছো কিনা আমার খেয়াল নাই, হোয়াইট কালারের, এই যে এরকম একটা রোবট ছিল, রোবট টাইপের, ওই টাইপের একটা ফেস। আচ্ছা, মোটা সোটা মানুষ, ওকে। এই তো আমাদের হচ্ছে তোমার মোটামুটি হচ্ছে সবকিছু তোমার এখানে দেওয়া আছে। আমাদের ডেইলি এক্সাম হয়, উইকলি এক্সাম হয় অ্যাপের, এই ক্লাস শেষ হওয়ার পরে তোমার হচ্ছে এক্সাম শুরু হয়ে যাবে। তো আজকে কিন্তু তোমার এক্সাম রয়েছে, যে ডেইলি এক্সাম রয়েছে। তো আমরা এখন হচ্ছে পড়ায় চলে যাব, আই থিঙ্ক তোমরা মোটামুটি এগুলো বুঝে গেছো, আমরা এখন মূল পড়ায় চলে যাব, ঠিক আছে? একদম মূল পড়ায় চলে যাব, আর কথা বাড়াবো না, আমাদের মোটামুটি হচ্ছে এখন 6টা 37 বাজে, আমরা এখন থেকে হচ্ছে মূল পড়ায় চলে যাব। সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু নোট করো, স্লাইডে যা যা লেখা থাকবে এগুলো একটু সুন্দর করে নোট করে ফেললো। বছরের শুরু থেকেই বলে রাখি, নোট করার প্র্যাকটিসটা গড়ে তোলো, নিজের নোট নিজে পড়বা। ম্যাথ বইয়ের যতগুলো ম্যাথ রয়েছে সবগুলো জন্য একটা আলাদা খাতা বানাবা, বিশেষ করে আমার ম্যাথ ক্লাসের জন্য অবশ্যই একটা আলাদা খাতা লাগবে, অবশ্যই আলাদা খাতা লাগবে। এটার সাথে মানে ম্যাথের খাতায় অন্য কিছু লিখবা না, অন্য কিছু লিখবা না, এবং ম্যাথের জন্য একটা না দুইটা খাতা বানাবা। একটা খাতা বানাবা সেটা হচ্ছে আমাদের লাইভ ক্লাসটার যা যা আছে এটা তুমি নোট করবা। আরেকটা খাতা বানাবা যেই ক্লাসটা আমি করতেছি বা যেই চ্যাপ্টারটা আমি তোমাকে পড়াচ্ছি ওইটার যতগুলো উদাহরণের ম্যাথ রয়েছে, যতগুলো অনুশীলনের ম্যাথ রয়েছে সবগুলো তুমি ওইটাতে আলাদাভাবে বানাবা। তার মানে কি, ম্যাথ ক্লাস আমার ক্লাসের জন্য কয়টা খাতা বানাবা? দুইটা খাতা বানাবা। প্রথম খাতাটা হবে তোমার লাইভ ক্লাসের জন্য, লাইভ ক্লাসে আমি যা যা শিখতেছি, বেসিক যা যা করতেছি এগুলো। দ্বিতীয় খাতাটা হবে তোমার হচ্ছে বইয়ের যত উদাহরণের ম্যাথ আছে, বইয়ের অনুশীলনী যত ম্যাথ আছে সবগুলো তোমার এখানে একদম সুন্দর করে করা থাকবে। বছরের শুরু থেকে যদি তুমি এই প্র্যাকটিসটা গড়ে তোলো তাহলে দেখা যাবে তোমার বছরের শেষে, সামনে তোমার এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষার আগে বলো, টেস্ট পরীক্ষার আগে বলো, তোমার আসলে ম্যাথ খোঁজাখুঁজি করা লাগবে না, তোমার হাতে নাগালে সব থাকবে, তোমার নিজের নোট। এখন নিজের নোটটা কেন ইম্পর্টেন্ট বা নিজে ম্যাথ করাটা কেন ইম্পর্টেন্ট, তুমি যখন নিজে একটা ম্যাথ করতে যাবা তখন তোমার কিন্তু আসলে ওই ফিলটা হবে যে এই ম্যাথটাতে আমার সময় বেশি লাগছিল, এই ম্যাথটাতে আমাকে সময় কম লাগছিল, এই ম্যাথটা আমি পারি, এই ম্যাথটা আমার কম পারি। পরীক্ষার আগে তুমি জাস্ট একবার যদি এই নোটটা একবার উল্টায় যাও, তুমি তখন মনে পড়বে যে হ্যাঁ এই ম্যাথটা তো আমি পারি, এটা আমার করা লাগবে না, এবং এই ম্যাথটা করতে আমার সময় লাগবে, এটা তুমি সময় দিবা, তোমার জন্য ওই ম্যাথ সর্টিং করাটা ইজি হয়ে যাবে। এবং এটা তোমার কলেজে গিয়ে কাজে লাগবে এই প্র্যাকটিসটা। তো বানাবা দুইটা খাতা। কয়টা খাতা বানাবা? দুইটা খাতা, বুঝছো আশা করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন পড়ায় চলে যাই। আমাদের আজকে খুবই অল্প পড়া, বলছি প্রথম ক্লাস অনুযায়ী তোমাদেরকে শত প্রেশার দিব না, আজকে গল্প গুজব করবো বেশি বেশি, আর এর ফাঁকে ফাঁকে হচ্ছে ইনশাল্লাহ পড়াবো, বাট কম পড়বো না, ভালোই পড়বো। প্রথমেই বলি সূচক আসলে কি। সূচক বোঝার আগে হচ্ছে তোমার হচ্ছে একটু আমরা একটু র্যান্ডম কিছু আলোচনা করি। যেমন মনে করো আমরা কি জানি, মনে করো, আচ্ছা তোমাকে যদি আমি বলি যে ভাইয়া 2 আর 2 গুণ করো, কত বলবা? 2 আর 2 গুণ করে চলো, 2 গুণ 2 কত আসতেছে? 4 আসতেছে, তাই না? তোমরা কারা কারা পরীক্ষার হলে 2+2 যোগ করলে কত হয়, বা 5 আর 3 যোগ করলে কত হয়, এগুলো ক্যালকুলেটর দিয়ে হিসাব করো, তার হাত তুলো। আচ্ছা, তো এইগুলো আমাদের ক্যালকুলেশন অনেক বেশি ফাস্ট হইতে হবে। আমি তোমাদেরকে বলবো যারা একটু ক্যালকুলেশন স্লো, তোমরা একটা কাজ করবা, নামটাগুলো একটু ভালো করে মেমোরাইজ করে ফেলো, বর্গগুলো একটু মেমোরাইজ করে ফেললো, বর্গমূলগুলোর মানগুলো একটু মেমোরাইজ করে ফেলো, দেখবা তোমাদের ক্যালকুলেশন অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। তোমার ভগ্নাংশগুলো কেমন থাকে, ফ্র্যাকশন গুলো কিভাবে আসে, এই ব্যাপারগুলো নিয়ে একটু কাজ করো, দেখবা তোমার ক্যালকুলেশন অনেক বেশি ফাস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি জাস্ট একটা জিনিস দেখাবো তোমাকে আর কি, তারপর তোমাদের, আচ্ছা আমরা কত পেলাম? 4 পেলাম। তারপর ঠিক কিভাবে 2 × 2 × 2, এটা আমরা কত বলতে পারি? 8 বলতে পারি, তাই না? 2 × 2 × 2 × 2, এটাকে আমরা কি বলতে পারি? 16 বলতে পারি। ঠিক তেমনি ভাবে 2 × 2 × 2
2 ইনটু 2 ইনটু 2, এটাকে আমরা কত বলতে পারি? 32 বলতে পারি, তাই না? আবার 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, এটাকে আমরা কত বলতে পারি? আচ্ছা 7টা দিয়ে ফেলছি। এটাকে আমরা কি বলতে পারি? হ্যাঁ 64 বলতে পারি। তার মানে তুমি বুঝতেছো যে আমরা আসলে 2 কে 2 এর সাথে বারবার গুণ করতেছি আর আমরা হচ্ছে বিভিন্ন রকম ভ্যালু গুলো পাচ্ছে, তাই না? 4 বা শুধু যদি 2 থাকে, মনে করো শুধু 2, তখন আমরা কি আসলে 2 এর সাথে 2 গুণ করলাম 4 হলো, 2 এর সাথে ওই 2 এর সাথে আবার 2 গুণ করলাম 8 হয়ে গেল, এই তিনটা 2 এর সাথে আমি আরেকটা 2 গুণ করলাম, তাহলে কি হয়ে যাবে? এখানে 8 ছিল, সাথে 2 গুণ, 8 আর 2 মিলে হচ্ছে তোমার 16 হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে এখানে 4টা 2 ছিল, 4টা 2 একসাথে গুণ আকারে ছিল, তার সাথে আমি 5 নাম্বার 2টা গুণ করে ফেললাম, তাহলে কি হলো? 16 গুণ 2 মানে তোমার 32। ঠিক তেমনি ভাবে তোমার হচ্ছে এখানে তোমার 5টা 2 তার সাথে আরেকটা 2 গুণ আকারে, তার মানে 32 ইনটু 2 মানে তোমার হচ্ছে 64 হয়ে গেছে। মোটামুটি ক্লিয়ার, রাইট? এখন চিন্তা করো তো এই রিপ্রেজেন্টেশনটা কতটা বোরিং লাগতেছে না? মানে একটা একঘেয়েমি লাগতেছে না যে আমি আসলে 5টা 2 একসাথে গুণ করছি, 6টা 2 একসাথে গুণ করছি। কি হইতো যদি আমি বলতাম যে ভাইয়া 2 টু দি পাওয়ার 100, আচ্ছা সরি আমি এটা কি করলাম, এটা না, মনে করো তোমাকে বললাম যে 100টা 2 তুমি গুণ করো, বা এই রিপ্রেজেন্টেশনটা আমাকে একটু দেখাও যে 100টা 2 গুণ করলে তোমার আসলে কত হয়, রাইট? তখন তুমি কি করতা? এভাবে বোর্ড ভরে 100টা 2 লিখতা না? হয়তো যে এখানে এই ডট ডট দেওয়া মানে কি? ডট ডট দেওয়া মানে হচ্ছে তোমার এখানে অনেকগুলো 2 আছে, তোমার হচ্ছে এখানে আরো এই যে 1 2 3 4টা 2 তো দিলাম, তার মানে এখানে তোমার মাঝখানে আরো 96টা 2 আছে, অনেক বড় দেখাইতো না? তো এই জিনিসটার জন্য আমরা একটা নতুন জিনিস পড়বো বা একটা নতুন রিপ্রেজেন্টেশন আমরা এখানে আবিষ্কার করব, বা আবিষ্কার করা হয়ে গেছে অলরেডি, আমরা যা শিখবো সেটাই হচ্ছে তোমার সূচক। তার মানে কি? এই যে ভাইয়া এখানে যে শুধুমাত্র একটা 2 রয়েছে, এটাকে আমরা এইভাবে বলবো 2 টু দি পাওয়ার 1, 2 এর পাওয়ার 1। তারপর এই যে এখানে 2 রয়েছে না, 2 ইনটু 2, মাথায় রাখবা যে 2 টু দি পাওয়ার এইখানে রয়েছে, এইখানে এই বক্সটার মধ্যে তোমার বিভিন্ন কিছু অ্যাড হবে। যখন শুধুমাত্র একটা 2 থাকবে তখন হবে এখানে 1, যখন তোমার হচ্ছে এখানে 2টা 2 হবে তখন হবে এখানে 2, যখন তোমার এখানে 3টা 2 তোমার গুণ হচ্ছে তখন তোমার হয়ে যাবে এখানে 3, মানে এটা হয়ে যাবে তোমার 2 টু দি পাওয়ার 3। যখন আবার 4টা 2 গুণ আকারে থাকবে তখন এটা হয়ে যাবে তোমার 2 টু দি পাওয়ার 4, যখন 5টা গুণ আকারে থাকবে তখন হয়ে যাবে এটা 2 টু দি পাওয়ার 5। ঠিক তেমনি ভাবে 6টা হইলে 2 টু দি পাওয়ার 6। এই যে আমি তোমাকে বললাম যে ভাইয়া 100টা 2 আমি গুণ আকার দেখতে চাই, তখন তুমি কি করতে? কয়টা 2? 100টা 2। তখন তোমার এই রিপ্রেজেন্টেশনটা হইতো 2 টু দি পাওয়ার 100 বা 100। সামনে তুমি যত কিছু পড়বা সবকিছুর জন্য তোমার হচ্ছে এটা কাজে লাগবে, বা মানে এটা জাস্ট বেসিক জিনিস, কলেজে বলো ভার্সিটিতে বলো যত জায়গায় পড়বা তুমি দেখবা যে সূচকে তোমার অনেক বেশি কাজে লাগতেছে। এটা হচ্ছে আমাদের সূচক। এখান থেকে আমরা হচ্ছে পড়বো লগারিদম। লগারিদমের কনসেপ্ট আজকে পড়বো না, বাট সূচক থেকেই লগারিদম আসবে। তার মানে এটা যদি ভালো করে বুঝতে পারো লগারিদম পড়াটা একদমই ইজি হয়ে যাবে। এই যে আমি তোমাকে বললাম, আচ্ছা নিজের এবার বলো, মনে করো আমি বলতেছি যে কারো একজনের রোল নাম্বার বলো দেখি, 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, এটাকে আমরা কিভাবে পড়বো? কয়টা 7 একসাথে গুণ আকারে রয়েছে বলো, তোমরা নিজেরা বলো, যেহেতু কমেন্ট আমি দেখতে পারতেছি না, তোমরা নিজেরা বলো, তোমার বাসা মানুষ যেন জানতে পারে। কি বলবো? 7, কয়টা 7? 4টা, এখানে 4 দিয়ে দিব, এবং এটাকে আমরা পড়বো 7 টু দি পাওয়ার 4, 7 টু দি পাওয়ার 4, এভাবে আমরা পড়বো। ঠিক তেমনি ভাবে যদি হচ্ছে আমরা এখানে 9 দেই, কয়টা 9 গুণ করতেছি? 1 2 3 4 5টা না? তাহলে এটাকে বলবো আমরা 9 টু দি পাওয়ার 5, 9 টু দি পাওয়ার 5। ঠিক তেমনি ভাবে যদি তুমি অন্য যে কোনো নাম্বার নিজের সাথে নিজেকে গুণ করতে থাকো, তাহলে তুমি হচ্ছে যতবার গুণ করছো তার পাওয়ারে এটা দিয়ে দিবা। আচ্ছা এখন একটা কথা বারবার বলতেছি, পাওয়ারে দিয়ে দিবা, পাওয়ারে দিয়ে দিবা, পাওয়ার মানে কি? চলে যেতে আমরা দেখি। আই থিঙ্ক এই পার্টটা ক্লিয়ার হইছো, খুবই ইজি ছিল। তো এবার দেখো, এই যে আমি বারবার বলতেছিলাম যে ভাইয়া এই যে এখানে যদি তোমার হচ্ছে
তিনটা টু গুণ আকারে থাকে, তাহলে কি করবা, কয়টা টু গুণ আকারে রয়েছে, তিনটা, তার মানে আমরা লিখবো 2⁻³ এই যে 2 যেটাকে আমি বারবার গুণ করতেছি, এই ব্যাপারটাকে আমরা বলবো হচ্ছে বেস অথবা ভিত্তি। যাকে বারবার গুণ করতেছি সে হচ্ছে ভিত্তি, আর যতবার গুণ করতেছি এটা হচ্ছে আমাদের সূচক, অথবা এটাকে আমরা পাওয়ার বলবো, অথবা এটাকে আমরা ঘাতও বলতে পারি। তো নামগুলো মাথায় রাখো, কি কি বলবো আমরা, এটাকে আমরা পাওয়ার বলতে পারি, বলতেছিলাম না 2⁻3 2⁻3 2⁻3, ঠিক তেমনি এটাকে আমরা এভাবে বলতে পারি যে 2 এর ঘাত হচ্ছে 3, অথবা 2 এর সূচক হচ্ছে 3, যে কোনো ভাবে আসতে পারে। কি বললাম, 2⁻3 একটা, 2 এর ঘাত হচ্ছে 3, তোমার যদি কেউ কখনো বলে 2 এর ঘাত 3, তুমি কি করবা, 2⁻3 এটাই। যদি বলা হয় 2 এর সূচক 3, তখন তুমি এটাই করবা 2⁻3। তাহলে আমরা কি কি শিখলাম, এটা হচ্ছে ভিত্তি, এই যে যেমন তোমাকে এবার এ দিয়ে দেখানো হয়েছে আর কি, এও যে কোনো একটা কনস্ট্যান্ট, আমরা হচ্ছে বিভিন্ন সময় কনস্ট্যান্ট ইউজ করার জন্য এ বি এগুলো ইউজ করব। তো এ মনে করো একটা কনস্ট্যান্ট, মনে করো আমার একটা এ গুণাকারে আছে, তাহলে আমরা এটাকে আমরা কি বলবো, a⁻1। তারপর মনে তোমার কাছে দুইটা এ গুণাকারে আছে, তো এটাকে আমরা কি বলবো, a⁻2, দুইটা এ। এখন যেটা হচ্ছে ভাই আমার কাছে তিনটা এ গুণাকারে থাকে, তখন আমরা এটাকে কি বলবো, a⁻3, এই যে 1 2 3টা। ঠিক তেমনি ভাবে আমি যদি তোমাকে বলি যে ভাইয়া আমার কাছে n সংখ্যক এ গুণাকারে আছে, মানে কি, যে a ইন্টু a ইন্টু a ইন্টু a ইন্টু n সংখ্যক, n টাই, এখানে কয়টা সংখ্যা রয়েছে, এখানে n সংখ্যক a আছে, তাহলে এটা পাওয়ারটা কি হবে, a⁻n। ঠিক একই কথা, এই a কে আমরা কি বলবো, এই a কে বলবো আমরা হচ্ছে বেস অথবা ভিত্তি, আর এই n কে বলবো আমরা সূচক অথবা পাওয়ার অথবা ঘাত। এই পার্টটা সিম্পল জিনিস, যদি ভালো করে বুঝতে পারো পরবর্তীতে ম্যাথ গুলো খুব ভালো করে বুঝতে পারবা, রাইট? ওকে, এই হচ্ছে কথাবার্তা, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের কিছু কোশ্চেন আসতে পারে যে ভাইয়া যদি এর পাওয়ার, তো আপনি 1 বলছেন, এর পাওয়ার কি 0 হইতে পারে? হ্যাঁ হইতে পারে। ভাইয়া এর পাওয়ার কি ঋণাত্মক হইতে পারে? হ্যাঁ হইতে পারে। এর পাওয়ার কি -2 হইতে পারে? হ্যাঁ হইতে পারে, আস্তে আস্তে আমরা সামনে দেখব। আশা করি এই পার্টটা তোমরা মোটামুটি ক্লিয়ার হইছো যে সূচক কি, সূচকে এটাকে আমরা বেস বলতেছি, ভিত্তি বলতেছি, আর এটাকে আমরা পাওয়ার বলতেছি। একদম সিম্পল কথা। এটা কারা কারা বুঝছো আমরা পোল দিব, ইয়েস নো একটা পোল দিব, যারা যারা বুঝছো তারা ইয়েস দিবা, আর যারা যারা বুঝো নাই তারা নো দিবা। যারা যারা শুরু থেকে ক্লাসটা করছো তারাই শুধুমাত্র পার্টিসিপেট করে পোলে, যারা নতুন জয়েন হইছো বা ক্লাসটা শুরু থেকে দেখো নাই তারা এখানে পোলে পার্টিসিপেট করো না, তাহলে আমার জন্য বুঝতে ইজি হবে আর কি। এত সহজ জিনিস, দেখি কারা কারা বুঝতে পারছো। একটা কুইজ দিচ্ছি, পোল ইয়েস নো, তোমরা আমাকে জানাও যে তোমরা কারা কারা বুঝতে পেরেছো এবং কারা কারা বুঝতে পারোনি। পরবর্তীতে আমরা এটার বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন রয়েছে, এই যে ধর্ম রয়েছে, এগুলো আমরা শিখবো, আস্তে আস্তে শিখবো আর কি। ঠিক আছে ভাইয়ারা, একটু আমাকে পোলে অ্যান্সারটা দাও। ওকে ওকে, তো এখানে তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন রয়েছে, আমরা যা বললাম এটার ডেফিনেশন দেওয়া আছে আর কি, যে ডেফিনেশন আকারে তোমাকে বলা আছে। বাট এখন আমাদের যেটা প্রয়োজন এটা হচ্ছে তোমার যে এই পার্টগুলো, এইগুলো আমাদের ম্যাথ করার জন্য কাজে লাগবে। বাহ মাশাআল্লাহ, তোমরা বেশিরভাগই বুঝতে পারছো। আচ্ছা, কুইজটা কি কিছু ঝামেলা হয়েছে, কুইজটা আবার চলে গেছে কেন জানি। 95% তোমরা বুঝতে পেরেছিলে, ভেরি গুড। আর 5% যারা যারা বুঝতে পারো নাই তার মধ্যে অনেকে আছে যারা ভুলে নো ক্লিক করে ফেলছো, এটা আমি জানি, অনেকে ভুলে নো ক্লিক করছো, তো আফসোস করো না, সামনে আরো অনেকগুলো পোল দিব, তখন তোমরা পার্টিসিপেট ভালো করে করো, ইয়েস নো বলে একটু ঠিকঠাক ভাবে দিও। ভাই আপনি কেমনে বুঝলেন যে আমি ভুলে নো প্রেস করছি? এটা অভিজ্ঞতা, অনেকে কমেন্ট যখন করে তখন বলে যে ভাই ভুলে নো দিয়ে ফেলছি, বুঝছি আসলে। আচ্ছা যাই হোক, এত কথা নাই। এবার চলো আমরা হচ্ছে কয়েকটা প্রপার্টি শিখবো। যেমন মনে করো এ তোমার একটা সংখ্যা, বি তোমার আরেকটা সংখ্যা,
এ একটা সংখ্যা, বি তোমার আরেকটা সংখ্যা, এবং এর পাওয়ারও তোমার মনে করো n, যে কোনো কিছু। আবার মনে করো তোমার হচ্ছে বি এর পাওয়ারও n, এর পাওয়ারও n, বি এর পাওয়ারও n, এবং তারা যদি একসাথে গুণ আকারে থাকে, কি করলাম, তাদেরকে আমি একসাথে গুণ করে দিলাম, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারবো a ইন্টু বি হোল টু দি পাওয়ার n। তার মানে কি, এখানে কি ব্যাপারটা বুঝো, ভিত্তি আলাদা, কি বলবো, বেস আলাদা, বেস আলাদা, বেস মানে ভিত্তি, এ আর বি দুজন আলাদা, কিন্তু সূচক আমার সেম, এন সূচক, সূচক আমার সেম। তখন আমরা এটাকে এইভাবে বলতে পারবো ভিত্তি দুটাকে গুণ করে হোল টু দি পাওয়ার n। ইজি, একদম ইজি। ভাই একটা এক্সাম্পল, ওকে এক্সাম্পল দেখি। মনে করো এমন আছে 5 স্কয়ার ইনটু 2 স্কয়ার, তাহলে কি হইলো, এই a মনে করো আমার 5 আর এই b মনে করো আমার 2। দেখো তো দুইজন আলাদা না, এই যে ভিত্তি আমার আলাদা কিন্তু আমার সূচকটা সেম। সূচকটা কি, এই যে 2 স্কয়ার, সরি 5 স্কয়ার ইনটু 2 স্কয়ার। তো তুমি এটাকে এইভাবে লিখতে পারবা 5 ইনটু 2 হোল স্কয়ার, তাই না? ভাই একটু ক্যালকুলেশনটা করে দেখান না, দেখি তো এক হয় কিনা। দেখো এই যে 5 স্কয়ার ইনটু 2 স্কয়ার, তাই না? মানে কি 5 স্কয়ার মানে কি, 5 স্কয়ার মানে এই যে 5 স্কয়ার মানে কি, 5 স্কয়ার মানে 5 ইনটু 5, 5 কে দুইবার গুণ করতেছে। 5 কে 5 দিয়ে গুণ করলে কত হয়, 5 5 25, বাচ্চাকাল থেকে শিখছি যদি ভুল না হয়ে থাকে। তারপর 2 স্কয়ার মানে কি, 2 স্কয়ার মানে হচ্ছে ভাইয়া 2 কে 2 দিয়ে গুণ করা, 2 কে 2 দিয়ে গুণ করলে কত হয় ভাইয়া, 4 হয়, 4 হয়, তাইলে এটার মানে কি 25 কে 4 দিয়ে গুণ করতেছে। হ্যাঁ 25 কে 4 দিয়ে গুণ করলে কত হয় বলতো, এটা কি আর ক্যালকুলেশন করা লাগবে, 100 হয় না, আমরা জানি না, এই যে 100 হয়। 25 কে 4 দিয়ে গুণ করলে 100 হয়। 25 কে 25, 25 দুগুণে 50, তো 3 25 75, 4 25 100। সবচেয়ে সহজ নামতাগুলোর মধ্যে একটা হচ্ছে এই 25 নামতা, বা যেগুলো 5 দিয়ে ভাগ যায় বা 10 দিয়ে ভাগ যায়, নিশ্চিত বিপদ হয়, ওগুলোর নামতাগুলো তো ইজি না। আচ্ছা এই তো কি বললাম ভাইয়া, এটার ইকুইভ্যালেন্ট কি হবে, 5 ইনটু 2 হোল টু দি পাওয়ার, এই যে পাওয়ারটা, তাহলে কি হইলো 5 ইনটু 2 মানে কত, 10, 10 টু দি পাওয়ার 2। এটার মানে কি ভাইয়া, এটার মানে হচ্ছে 10 দুইবার গুণ আকারে আছে, 10 ইনটু 10। ভাইয়া 10 ইনটু 10 মানে কি, মাত্রই বললাম 10 এর নামটা 20 এর নামটা এগুলো খুব ইজি নামটা, 10 ইনটু 10 মানে কি 100 না? তাহলে আমাদের এই যে প্রমাণিত দুজন সমান, ম্যাথমেটিক্যালি আমরা প্রমাণ করে ফেললাম। ভাইয়া গুণের জন্য হইছে, ভাগের জন্য হবে না? ভাগের জন্য সেম। ভাগের জন্য কি হবে সেম, এই যে এখানে দেওয়া আছে, আমি তোমাকে একটু দেখাই, লিখে ফেলো, আশা করি এগুলো উদাহরণগুলো লিখে ফেলো, হ্যাঁ একটু সময় দিই তোমাদের। আজকে অল্প পড়া, ইম্পর্টেন্ট পড়া, অল্প পড়া, বাট ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। ওকে, আশা করি লিখে ফেলছো, ইজি জিনিস। এবার মনে করো এমন আছে যে এ টু দি পাওয়ার এন আর বি টু দি পাওয়ার, মানে দুইটা মনে করো আমার সংখ্যা রয়েছে সূচক আকারে, এটাকে আমি দুজনকে ভাগ করতে চাই। তার মানে কি করতে পারি, এই যে এ টু দি পাওয়ার এন কে আমি বি টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করবো। গুণ আর ভাগ মোটামুটি সেম জিনিসই, মানে সেম জিনিস বলতে হচ্ছে ব্যাপারটা সেমই হবে। এ আর বি এর ভিত্তি তোমার ভিন্ন কিন্তু সূচক আমার সেম, তাহলে তুমি এখানে কি করবা, এ ডিভাইড বাই বি করে হোল টু দি পাওয়ার এন করে ফেলবা। দেখো তো একদম গুণের মতো না, গুণের সময় খালি গুণ করছে, ভাগের সময় খালি ভাগ করছে, রাইট? এই যে তোমার এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। মনে করো তোমাকে আমরা ম্যাথ দিয়ে করি, হ্যাঁ ম্যাথ দিয়ে করলে ব্যাপারটা ইজি হবে। মনে করো তোমার কাছে এমন আছে, তোমার 10 স্কয়ার আছে, আর মনে করো তোমার কাছে হচ্ছে 2 স্কয়ার আছে, এই দুটো সংখ্যা আছে। আমি বলছি ভাইয়া 10 স্কয়ার কে, এই যে 10 স্কয়ার কে তুমি 2 স্কয়ার দিয়ে ভাগ করো, করো। তাহলে আমরা কি লিখতে পারি, কি শিখলাম, ভিত্তির দুইটা যদি আমার ভিন্ন হয় কিন্তু সূচক যদি আমার সেম হয়, তাহলে এটাকে আমি হোল স্কয়ার দিয়ে লিখতে পারি। কি হবে, 10 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে কি হইলো দেখো তো, তাহলে কি হইলো, 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 5 হয় না? তার উপর হোল স্কয়ার মানে 5 স্কয়ার। এই একটু আগে আমি তোমায় কি শিখালাম, 5 স্কয়ার মানে কত, 5 ইনটু 5, 5 ইনটু 5 মানে কত, আবার 25 হইলো না? এখন তুমি হচ্ছে আলাদা ভাবে করো, ওই যে আলাদা আলাদা ভাবে, এই যে 10 স্কয়ার ডিভাইড বাই 2 স্কয়ার আলাদা আলাদা করো। 10 স্কয়ার মানে কি, 10 ইনটু 10, 2 স্কয়ার মানে কত, 2 ইনটু 2, 10 ইনটু 10 মানে কত, 100, 2 ইনটু 2 মানে কত, 4 4
2 দুগুণে 4, হ্যাঁ। তাহলে 100 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 25 হয় না? তাহলে দেখছো মিলে গেছে। এই যে আমরা ম্যাথমেটিক্যালিও বুঝলাম এবং তোমার থিওরিটিক্যালিও বুঝলাম, এবং এই ছোট ছোট কনসেপ্ট গুলো আমাদের ম্যাথে প্রচুর কাজে লাগবে। সামনে যখন ম্যাথ করতে যাবো তখন তুমি বুঝতে পারবা। তো এই যে এগুলো যখন লিখতে যাবা, এই যে সাথে সাথে হচ্ছে তোমার ওই এক্সাম্পল গুলো লিখে ফেলো। এখানে ভাগের জন্য দেওয়া আছে, আমি তোমার এখানে গুণের জন্য দেখাইলাম, এই যে ঠিক আছে। তো সাথে সাথে ছোট করে এক্সাম্পল দিয়ে দিও, তাহলে পরবর্তীতে মনে থাকবে আর কি ভালো করে। ওকে, এই যে এবার হচ্ছে আমরা এই যে এই জিনিসটা দেখবো। আচ্ছা, তোমরা তাছাড়া বলো যে বাকি দুটো তোমরা বুঝতে পেরেছো কিনা, বাকি দুইটা বুঝতে পেরেছো কিনা এটা আমাকে জানাও, যে এখন পর্যন্ত আমরা যা যা করেছি এইগুলো বুঝতে পেরেছো কিনা। ওকে, এবার ইন্টারেস্টিং যে বলছিলাম না যে ভাইয়া পাওয়ার কি 0 হইতে পারে? হ্যাঁ, পাওয়ার 0 হইতে পারে। এই যে দেখো পাওয়ার 0 আছে, বাট 0 হইলে কি হয়? এই যে পাওয়ার কি ঋণাত্মক হইতে পারে? হ্যাঁ ভাইয়া, ঋণাত্মক হইতে পারে। এই যে এইগুলো তোমাকে দেওয়া আছে, আমি দেখাবো, এখনই দেখাবো। বাট আগে আমাকে বলো যে বাকি দুইটা কনসেপ্ট যা যা বুঝাইলাম, এই যে প্রথম দুইটা বুঝাইলাম ভাগের জন্য আর গুণের জন্য, এই দুটো বুঝতে পারছো কিনা। তারপরে এই দুইটা খুবই ইম্পর্টেন্ট দুইটা শর্ত তোমাকে দেওয়া আছে, এই দুটো আমরা বুঝবো। পোল কি তোমাদের সবার কাছে যাচ্ছে না? আমার কাছে মনে হচ্ছে তোমাদের পোল সবার কাছে যাচ্ছে না, মেবি আচ্ছা যাচ্ছে মনে হয়, একটু লেটে যাচ্ছে মনে হয়। একটু পার্সেন্টেজ মনে হয় কমে যাচ্ছে, একটু সবাই মনোযোগ দিয়ে দিও, ভুল করো না। যারা নো দিচ্ছ, আমি কমেন্ট দেখতে পারতেছি না, তার জন্য আমার খারাপ লাগতেছে যে কেন বুঝতে পারো নি। যদিও কম পার্সেন্টেজ, অনেক 90% তোমরা বুঝতে পারছো, 10% কেন বুঝতে পারো না এটার জন্য হচ্ছে আমার একটু আফসোস লাগতেছে। ওকে, আই থিঙ্ক তোমরা ম্যাথ যখন করতে যাবো তখন আমি আবার রিপিট করবো, তো তখন বুঝে যাবা। ভাই কিন্তু আবার এগুলো রিপিট করবো, তোমাকে এখন এগুলো ছেড়ে দিচ্ছি ব্যাপারটা এরকম না। আমি যখন ম্যাথ করতে যাবো তখন আমার এগুলো আবার রিপিট করবো, তখন আরো ক্লিয়ার হবে। তো এখন আমি আর না যাই। এখন দুইটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হচ্ছে আমরা পাওয়ার 0 হওয়া মানে কি, পাওয়ার 0 দিয়ে আমার আসলে কি বুঝাচ্ছে। পাওয়ার 0 বলতে বোঝানো হচ্ছে যে এখানে আসলে তোমার হচ্ছে দেখো আচ্ছা, এ টু দি পাওয়ার 0 মানে কি আসলে? এটা হয়ে যাবে তোমার জাস্ট হচ্ছে 1, মানে এখানে আসলে জাস্ট এক গুণ আকারে আছে, আর কিছুই নেই, জাস্ট 1ই আছে। যেমন চিন্তা করো, আমরা যে এ লিখলাম না, এর সাথে বলতো অনেকগুলো 1 গুণ আকারে আছে না? বা যে কোনো সংখ্যার সাথে কি তোমার একটা 1 গুণ আকারে আছে না? যে কোনো সংখ্যার সাথে 1 গুণ আকারে আছে। আমরা একটু আগে তোমার 5 লিখলাম, 5 এর সাথে তোমার হচ্ছে 1 গুণ আকারে আছে, তাই না? আমরা একটু আগে হচ্ছে 5 স্কয়ার লিখলাম, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 5 × 5। কিন্তু এখানে আমি কি এটাকে এইভাবে লিখতে পারি না? 5 × 5 মানে তো 5 স্কয়ার, কিন্তু এখানে অনেকগুলো 1 গুণ আকারে আছে না ভাইয়া? মানে আমি চাইলে অনেকগুলো 1 দিতে পারি না, কারণ কি যে কোনো সংখ্যার সাথে 1 গুণ আকারে মানে করা কি 1ই হওয়া না, রাইট? ঠিক তেমনি ভাবে আমাদের জাস্ট সূচকের জন্য 1 কে আমরা রিপ্রেজেন্ট করি সামথিং টু দি পাওয়ার 0। যেমন মনে করো আমার যদি এখানে হচ্ছে যে 5 × 5 হয়, তার মানে কি 5 স্কয়ার, তাই না? এইভাবে দেখে, মনে করো 5 আছে, তার মানে কি মনে করো এখানে তোমার হচ্ছে 1 আছে, 1 × 5 আছে, 1 × 5 × 5 আছে। তাহলে আমরা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব? 1 × 5 কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? 5 টু দি পাওয়ার 1। এখানে 1 × 5 × 5 আছে, তাহলে আমরা এখানে কিভাবে রিপ্রেজেন্ট করব? 5 টু দি পাওয়ার 2। 1 আছে তো কি হইছে, 1 গুণ আকারে থাকলে তো তোমার ওটাই হয়, তাই না? ঠিক এমনি ভাবে এই যে 5 × 5 যদি হয়, তখন আমরা এটাকে লিখব 5 টু দি পাওয়ার 3। ঠিক এমনি ভাবে 5 × 5 × 5 × 5 যদি তোমার হয়, 5টা 5 যদি গুণ আকারে থাকে, তখন আমরা বলবো 5 টু দি পাওয়ার 4। এত পর্যন্ত আমরা শিখে ফেলছি। কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম না যে ভাইয়া 5 এর পাওয়ার 1 তখন 5, যদি 5 এর পাওয়ার 0 হইতো তখন কি হইতো? তখনও তোমার আসলে 1ই হইতো, কারণ 5 টু দি পাওয়ার 0 মানে তোমার 1। তুমি যদি হচ্ছে ক্যালকুলেটরটা হাতে নাও, এতক্ষণ ধরে তো আমরা হচ্ছে হাতে কলমে করলাম, তুমি এবার হচ্ছে ক্যালকুলেটর ইউজ করো। তোমাদের হাতে সবার কাছে এই ক্যালকুলেটরটা আছে, তাই না? দেখবা যে তোমার এখানে একটা পাওয়ার সিম্বল রয়েছে, পাওয়ার। তো 5 দিবা, এই তোমার এই পাওয়ার সিম্বল টিপ দিবা, 1 দিলে দেখবা তুমি 5 পাচ্ছ, 2 দিলে দেখবা তুমি 25 পাচ্ছ, 0 দিলে দেখবা তুমি হচ্ছে 1 পাচ্ছ। এখন এটা আমাদের কেন প্রয়োজন শিক্ষা? শিক্ষার একটা বড় কারণ হচ্ছে আমাদের পরবর্তীতে অনেকগুলো ম্যাথ ক্যালকুলেশন করার জন্য আমাদের এই ব্যাপারগুলো হচ্ছে কাজে লাগবে। তার মানে
তুমি যে কোনো কিছুর পাওয়ার 0 মানে তোমার 1। এটা হইতে পারে তোমার যে a টু দি পাওয়ার 0 এটার মানে 1, b টু দি পাওয়ার 0 এটার মানে 1, 5 টু দি পাওয়ার 0 এটার মানে 1। তার মানে 1 গুণ আকারে আছে সবার সাথে। তো এই 1 কে আমরা রিপ্রেজেন্ট করতেছি সামথিং টু দি পাওয়ার 0 দিয়ে। তাহলে এই যে 6 টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে কি বুঝলাম, এখানে একের সাথে কয়টা 5 গুণ আকারে আছে? একটা। এখানে একের সাথে কয়টা 5 গুণ আকারে আছে? দুইটা। এখানে একের সাথে কয়টা 5 গুণ আকারে আছে? তিনটা, তার মানে 5 টু দি পাওয়ার 3। এখানে একের সাথে কয়টা 5 গুণ আকারে আছে? চারটা, মানে 5 টু দি পাওয়ার 4। এখানে একের সাথে কয়টা 5 গুণ আকারে আছে? ভাইয়া শূন্যটা, তার মানে আমরা বলবো এটা 5 টু দি পাওয়ার 0। বুঝছো আশা করি? কি বললাম? যে কোনো সংখ্যার সাথে তোমার 1 গুণ আকারে আছে, রাইট? কিন্তু একের সাথে কয়টা 5 গুণ আকারে আছে? একটা, তার মানে 5 টু দি পাওয়ার 1। এখানে একের সাথে কয়টা 5 গুণ আকারে আছে? দুইটা, তার মানে 5 টু দি পাওয়ার 2। এখানে একের সাথে কয়টা 5 গুণ আকারে আছে? একটা, দুইটা, তিনটা, মানে 5 টু দি পাওয়ার 3। এখানে একের সাথে কয়টা 5 গুণ আকারে আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, মানে 5 টু দি পাওয়ার 4। এখন যদি আমি তোমাকে বলি এখানে একের সাথে কয়টা 5 গুণ আকারে আছে? কোন 5 গুণ আকারে আছে? কয়টা আছে? শূন্যটা না? কয়টা? শূন্যটা। তার মানে আমরা এখানে বলবো 5 টু দি পাওয়ার 0, কারণ এখানে কোনো 5 গুণ আকারেই নাই, শুধু একই আছে। যদি আমি বলতাম যে ভাই এখানে একের সাথে কয়টা 6 গুণ আকারে আছে, তখন তুমি কি বলতা? 6 টু দি পাওয়ার 0। যদি আমি তোমাকে বলতাম যে একের সাথে কয়টা 9 গুণ আকারে আছে, তখন তুমি কি বলতা? 9 টু দি পাওয়ার 0। বুঝছো তো ব্যাপারটা? 9 এর জন্য সেম প্যাটার্নটা যেত, একের সাথে একটা, তার মানে 5 টু দি পাওয়ার 1, দুইটা হইলে 5 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 3 হবে। যদি তিনটা গুণ আকারে থাকে, যদি চারটা গুণ আকারে থাকে তখন 5 টু দি পাওয়ার 4। আর যদি কোনো 5 গুণ আকারে না থাকে তখন আমরা বলবো 5 টু দি পাওয়ার 0। ক্লিয়ার? তার মানে আসলে বলতে পারি যে আসলে এই আমরা যে কোনো কিছুর পাওয়ার 0 যদি দেই তাইলে এটা আসলে 1 হয়ে যাবে। বুঝছো আশা করি? সেম এই প্যাটার্নটা যদি 6 এর জন্য হইতো তাহলে তুমি এখানে বলতে 5 টু দি পাওয়ার 0, সো 6 টু দি পাওয়ার 0। 7 এর জন্য হইলে বলতা 7 টু দি পাওয়ার 0। 8 এর জন্য হইতে বললা 8 টু দি পাওয়ার 0। এটা কি বুঝতে পারছো? এটা আমাকে জানো। এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি বলতে পারো, যে যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। তোমার উপরে তোমার নাম দেখে আমি কয়েকজন কমেন্ট করছো, যেমন মিরাজ কমেন্ট করছো। যদি মিরাজের পাওয়ার 0 বানাই দেই, মিরাজ টু দি পাওয়ার 0 মানে 1। আর কত হচ্ছে? মিরাজ তো আসলে একটাই, তাই না? ওকে, তো তুমি তোমার নামের উপরে যদি পাওয়ার 0 দিয়ে দাও এটার মানে 1। তো এটা হচ্ছে একটু দেখে রাখো, পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কিছু পাওয়ার উপরে 0 দিলেই তুমি 1 পাবা। তুমি ক্যালকুলেটর দিয়ে হচ্ছে একটু চেক করে দেখতে পারো, নেগেটিভ টু দি পাওয়ার 0 যদি দাও 1ই পাচ্ছ। অনেক বড় একটা সংখ্যা দাও, হাজার কোটি সংখ্যা দিয়ে দাও, মনে করো 2, 5, 6, 7, 8, 9, 8, যত নাম্বার যত পারো দাও, দিয়ে খালি উপরে একটা 0 দিয়ে দিবা, এটার মানে আসলে 1। ইজি জিনিস না? খুবই সুন্দর একটা প্রপার্টি, এটা তোমাদের শিখতে হবে। ওকে, তারপর আমরা একটা জিনিস শিখবো, সেটা তোমার হচ্ছে পাওয়ার যদি নেগেটিভ থাকে তখন আমরা কি করব। এটা সবচেয়ে ইজি, কঠিন কিছুই না। আমরা মেবি একটা জিনিস এখন পর্যন্ত শিখছি, যে এক্স ইনভার্স, এই ব্যাপারগুলো কি আমরা শিখছি এখন পর্যন্ত? এক্স ইনভার্স মানে কি? 1/x বলি না আমরা, করছো কিনা জানি না। 8-7 ছিল এগুলো? বাহ, ভেরি গুড, 93% এটা বুঝতে পারছো, গুড। ঠিক আছে, চলো এবার তাহলে এটাও বুঝতে পারবা। এগুলো আমাদের ম্যাথের জন্য অনেক বেশি কাজে লাগে, এগুলো আমাদের জাস্ট বেসিক শিখা একদম। খেয়াল করে দেখো, মনে করো যদি এমন থাকে সামথিং ইনভার্স n, সামথিং টু দি পাওয়ার -n, সামথিং a টু দি পাওয়ার -n, এটাকে আমরা কিভাবে লিখবো? আচ্ছা একটু আগে দেখি আমরা কি শিখছি, আমরা শিখছি a টু দি পাওয়ার n, তাই না? এখন আমরা শিখবো a টু দি পাওয়ার -n। দুইটার মধ্যে তফাৎ কি? দুইটার মধ্যে তফাৎ হচ্ছে, যদি তোমার কখনো a টু দি পাওয়ার n থাকে তুমি এটাকে এইভাবেই ক্যালকুলেশন করবা, a টু দি পাওয়ার n, জাস্ট a টু দি পাওয়ার n। কিন্তু যদি তোমার a টু দি পাওয়ার -n হয়ে যায়, এটাকে বলবো আমরা ইনভার্স করা, আমরা জাস্ট উল্টাই দিব, 1/a টু দি পাওয়ার n, এইভাবে লিখবো। ঠিক আছে, এটা একটা প্রুফ আমি তোমাকে একটু পরে দেখাবো একটা জিনিস শেখানোর পরে। হ্যাঁ, আচ্ছা এখনই তোমরা বুঝতে পারবা, এখনই তোমরা একটা জিনিস বুঝতে পারবা। বাট এই 1 কে বলতে আমি আসলে কি বলতে পারি? এই 1 কে আমি বলতে পারি না a টু দি পাওয়ার 0, আর নিচে কি আছে? a টু দি পাওয়ার n আছে না? বুঝতেছো? এখন দেখো তো, ভিত্তি আমাদের সেম কিন্তু পাওয়ার ভিন্ন। একটু আগে আমরা কি শিখছিলাম? ভিত্তি ভিন্ন কিন্তু পাওয়ার সেম, মনে আছে ব্যাপারটা? বাট এটা এখন তোমাকে শিখাই নেই, একটু পরে তোমাকে এটা আমি আরেকবার দেখাবো। বাট এতটুকু মনে রাখো, সামথিং টু দি পাওয়ার -2 এটা হয়ে যাবে 1/5²।
মানে সামথিং টু দি পাওয়ার মাইনাস সামথিং যদি দেই 1 বাই ওটাকে জাস্ট আমি ভাগ করে দিব 1 ডিভাইড বাই ওটা দিব। আবার দেখি মনে করে এমন আছে যে x টু দি পাওয়ার -2 এটাকে আমরা কি লিখবো 1 ডিভাইড বাই x স্কয়ার। যদি এমন থাকে যে a টু দি পাওয়ার -m এটাকে আমরা কি লিখবো 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার m। যদি এমন থাকে যে তোমার 7 টু দি পাওয়ার -7 কি লিখবো 1 ডিভাইড বাই 7 টু দি পাওয়ার 7। তার মানে কি মাইনাস যদি থাকে একটা 1 দিব জাস্ট ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার 7 ওই মাইনাসটা বাদ দিয়ে খালি লিখবো। ঠিক আছে, এটা প্রমাণ আমি একটু পর দেখাবো, আশা করি বুঝতে পারছো তাই না? তো এখানে দেখো বিভিন্ন রকম তোমাকে এক্সাম্পল দেওয়া আছে, এখানে কিছু কন্ডিশন আছে, কন্ডিশনটা একটু আমি কি বলি। এই যে আমি তোমাকে শিখাইলাম যে ভাই a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 বা সামথিং টু দি পাওয়ার 0 হচ্ছে 1, এখানে একটা কন্ডিশন হচ্ছে এই যে ভিত্তি, তোমার ভিত্তি কখনো 0 হইতে পারবে না। তোমার যদি একটু ক্যালকুলেটর হাতে নাও, সবাই একটু ক্যালকুলেটর হাতে নাও, 0 টু দি পাওয়ার 0 দেখো, এই যে ক্যালকুলেটর হাতে নিয়ে 0 এর উপরে পাওয়ার 0 দাও, দেখো কি আসে, ম্যাথ এরর আসছে। এটা মানে হচ্ছে তোমার অনির্ণয়, একটা টার্ম আছে আমরা শিখব একটু পরে, এটা একটা অনির্ণয় টার্ম। দুইটা টার্ম শিখবো, একটা হচ্ছে অসংজ্ঞায়িত আর একটা অনির্ণয়, একটু পরে দুইটার মধ্যে ডিফারেন্স কি এটা শিখাবো। বাট এটা এগুলো মাথায় রাখতে হবে যে সামথিং টু দি পাওয়ার 0 হইলে ভিত্তি আমার আসলে 0 হইতে পারবে না, নট ইকুয়াল টু 0, এটাও নট ইকুয়াল টু 0। এটা কেন 0 হইতে পারবে না? কারণ 1 ডিভাইড বাই 0 চলে আসবে, এটা হয়ে যাবে অসংজ্ঞায়িত। একটা হয়ে যাবে অনির্ণয়, যে এই ক্ষেত্রে এটা হয়ে যাবে অনির্ণয়, আর ভাইয়া এটা হয়ে যাবে অসংজ্ঞায়িত, সামথিং ডিভাইড বাই তোমার 0। কারণ কি 0 এর উপর তুমি যতই পাওয়ার দাও না কেন এটা তোমার 0ই হবে। তাহলে আমরা কি শিখলাম যে তোমার যদি এমন হয় যে তোমার a টু দি পাওয়ার 0, এখানে a কি হইতে পারবে না, a হইতে পারবে না 0 সমান, তাহলে কি হয়ে যাবে 0 টু দি পাওয়ার 0 হয়ে যাবে। এটা মানে অনির্ণয়, খালি শিখে রাখো এটা। ও ভাই অনির্ণয় মানে কি জানি না, আমি শিখাবো একটু পরে। তারপর এমন আমরা আরেকটা জিনিস দেখলাম যে a টু দি পাওয়ার যদি -n হয় এটা কিসের সমান হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার n। এখানে তোমার a নট ইকুয়াল টু 0, a 0 হইতে পারবে না, মানে ভিত্তি 0 হইতে পারবে না। ভিত্তি 0 হলে এখানে কি হয়ে যাবে 1 ডিভাইড বাই 0 হয়ে যাবে। এটা মানে কি ভাই, এটা হচ্ছে অসংজ্ঞায়িত। ভাই এখন এই দুইটার মানে কি, আবার এই দুইটার মধ্যে পার্থক্য কি, এটা পরে একটু পরে আমি দেখাবো, এটাও একটা বেসিক জিনিস শেখাবো। খালি এতটুকু মাথায় রাখো, সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে আমাদের 1, আর যদি তোমার মাইনাস দিয়ে থাকে তাহলে এটাকে 1 ডিভাইড বাই 2 করে দিলে হয়ে যাবে। জাস্ট তুমি মাথায় রাখো, মনে রাখো, তাইলে হবে। তারপর দেখো এবার হচ্ছে আসল খেলা, এই যে এইগুলো আমরা পড়বো, গুণের জন্য পড়বো, ভাগের জন্য পড়বো। এখানে তোমার ভাগের জন্য দেওয়া আছে আশা করি, ওকে ভাগের জন্য দেওয়া, এই যে ভাগের জন্য এখানে দেওয়া আছে, ঠিক আছে শিখবো, একবারে শিখাবো। এখন কয়টা প্রপার্টি তোমাকে শিখাই, এখন ব্যাপারগুলো খুব ইজি হয়ে যাবে। এটা কিন্তু অলরেডি আমরা শিখে ফেলছি, যেটা এটা শেখা হয়নি, সরি এটা শেখা হয়নি। এই যে আমরা এটা শিখছিলাম যে a টু দি পাওয়ার m যদি হয় আর a টু দি পাওয়ার যদি n হয়, তখন আমি এটাকে কি বলতে পারবো, কি ছিল, a টু দি পাওয়ার যদি তোমার হচ্ছে m হয় আর b টু দি পাওয়ার তোমার যদি m হয়, এটাকে আমরা কি বলছিলাম, ab হোল টু দি পাওয়ার n হবে, তাই না? যে তোমার ভিত্তি ভিন্ন কিন্তু সূচক তোমার সেম, তখন আমরা বলতে পারি যে ab হোল টু দি পাওয়ার n। এই পার্টটা আমরা শিখছিলাম একদম শুরুতে। এখন যা শিখবো, এখন শিখবো হচ্ছে তোমার ভিত্তি সেম সূচক ভিন্ন। তফাৎটা কি, ভিত্তি সেম সূচক ভিন্ন। এখানে আমরা কি শিখছিলাম, ভিত্তি ভিন্ন সূচক সমান। এখন আমরা শিখবো তোমার ভিত্তি সমান কিন্তু সূচক সেম, সরি সূচক ভিন্ন। ঠিক আছে ভাইয়ারা? আচ্ছা, তো এখন প্রপার্টি গুলো হচ্ছে আরেকটু ইজি, আরেকটু মজার, কিছু একটা তো হচ্ছে বোর্ডে। ওকে, তো দেখো 4 নাম্বার যে আমাদের সূত্রটা, সেটা আমাদের কি বলতেছে, যে তুমি এমন হয় a টু দি পাওয়ার m আছে, তার উপর হোল টু দি পাওয়ার n আছে, পাওয়ারের উপরে পাওয়ার। তখন আমরা কি বলবো, পাওয়ারের উপর পাওয়ার হলে পাওয়ার দুটাকে গুণ করে ফেলবো, কি হবে
a টু দি পাওয়ার m ইনটু n হয়ে যাবে। একটা এক্সাম্পল আমরা চলো দেখি ফেলি। এক্সাম্পল মনে করো তোমার হচ্ছে এমন হতে পারে, নাম্বার দিয়ে করি, যে মনে করো 5 স্কয়ার আছে, ঠিক আছে? 5 স্কয়ার হোল টু দি পাওয়ার তোমার মনে করো হচ্ছে ছোট সংখ্যা এটি 2 আছে। তাহলে আমরা কি বললাম, এই ফর্মুলা অনুযায়ী তোমার কি হবে, 5 টু দি পাওয়ার এই 2 আর এই 2 গুণ আকারে হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 5 টু দি পাওয়ার 4। দেখো তো ভাইয়া 5 টু দি পাওয়ার 4 মানে কি 625 হওয়ার কথা, হ্যাঁ 625, তাই না? এই দেখো 5 টু দি পাওয়ার 4 মানে 625 25 625। এখন ভাই আপনি এটা কিছু আলাদা আলাদা করে করেন, চলো আলাদা আলাদা করে করি। যেমন মনে করো এমন আছে যে 5 স্কয়ার হোল স্কয়ার, ভাই 5 স্কয়ার মানে কত 25, তারপর ভাই আবার হোল স্কয়ার আছে, যে 25 স্কয়ার মানে কত 625। দেখো দুইটা আসলে সেম জিনিস। তাহলে আমরা কি মনে রাখবো, পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, পাওয়ার দুইটা গুণ আকারে থাকে, গুণ হয়ে যায়, জিনিস আমরা জাস্ট মনে রাখবো, ঠিক আছে? তো ঠিক তেমনি ভাবে তোমার হচ্ছে যদি এমন থাকে, দেখাই আরেকটা জিনিস দেখাই, মনে করো এমন আছে যে a টু দি পাওয়ার m ডিভাইড বাই মনে করো b টু দি পাওয়ার w আছে, মনে করো হোল টু দি পাওয়ার n আছে, দুজন ভাগ আকারে আছে, এবং a টু দি পাওয়ার m আর b টু দি পাওয়ার মনে করো w আছে। এটাকে আমরা কিভাবে লিখবো, এটাকে আমরা এইভাবে লিখবো যে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এই পাওয়ারটা দুইটার সাথে হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে b টু দি পাওয়ার w হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার m ইনটু n, আর এটাকে আমরা লিখতে পারি b টু দি পাওয়ার w ইনটু n। এই যে পাওয়ার দুটো গুণ হয়ে যাচ্ছে, এই যে পাওয়ার দুটো গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইরকম ফরম্যাটও আমরা শিখবো আস্তে আস্তে। ওকে, এখন হচ্ছে আমরা এই যে m তম মূল করাটা শিখবো আর কি, যে এই পার্টগুলোকে আমরা আসলে কিভাবে বলি বা এটাকে আমরা আসলে কিভাবে পড়তে পারি। চলো একটু দেখি। আমরা তো সবাই আসলে এটা নিয়ে মোটামুটি আইডিয়া আছে আমাদের, তাই না? এটাকে আমরা কি বলি, রুট ওভার, রাইট? রুট ওভার বলি না, রুট ওভার এক্স। এই পার্ট কি মনে আছে তোমাদের? বা আমরা এটা বলতে পারি বর্গমূল, তাই না? এটাকে আমরা কিভাবে লিখি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি সূচক দিয়ে x টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 2। ঠিক তেমনি ভাবে আমাদের আরো কয়টা পার্ট রয়েছে, সেটা তোমার মনে করো যে কিউব রুট, এটাকে বলা হয় ঘনমূল। এটাকে আমরা লিখবো x টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 3। দেখো আমাদের সূচকগুলো কিন্তু হচ্ছে এবার ভগ্নাংশ চলে আসছে। যদি এমন হয়, এটাকে আমরা কি বলতেছি, এটাকে বলতে আমরা ঘনমূল। 3 দিয়ে আমরা ঘন বলি, 2 দিয়ে বর্গ 2, হ্যাঁ? যদি এমন হয় 4th রুট অফ x, এটাকে আমরা বলি হচ্ছে চতুর্থ মূল। চতুর্থ মূল এটাকে আমরা লিখবো x টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 4। এরা হচ্ছে ইকুইভ্যালেন্ট, মানে সমান। তাহলে আমরা কি বুঝলাম ভাইয়া, যদি এমন হয় যে nth রুট অফ x, তাহলে আমরা কি লিখবো x টু দি পাওয়ার 1 ডিভাইড বাই n। এটা একটু মাথায় রাখো, সুন্দর করে লিখে রাখো। তো এটাই তোমাদের এখানে एग्जांपल দেওয়া আছে, যে তোমার যদি nth রুট অফ a থাকে, এটাকে আমরা লিখতে পারবো এইভাবে a টু দি পাওয়ার 1 ডিভাইড বাই n। যাই থাকবে এটাকে আমরা 1 ডিভাইড বাই ওটা দিয়ে দিব। তো এবার চিন্তা করো, এবার মনে করে এইটা আমরা একটু কল্পনা করি, এটা কি, যে তোমার ঘনমূল x স্কয়ার, ঘনমূল x স্কয়ার মানে কি কিউব রুট, এই যে কিউব রুট অফ x স্কয়ার, এটাকে আমরা কি বললাম ঘনমূল, ঘনমূল x স্কয়ার। তার মানে কি দেখো তো, এই x এর পরিবর্তে এখানে কি রয়েছে, এই x এর পরিবর্তে এখানে রয়েছে তোমার x স্কয়ার, তাই না ভাইয়া? তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে x স্কয়ার হোল টু দি পাওয়ার, এই যে ঘনমূল মানে এখানে হয়ে যাবে 1 ডিভাইড বাই 3। এত ক্লিয়ার? আস্তে আস্তে একটু আস্তে। তারপরে আমরা একটা প্রপার্টি শিখছিলাম, যে এইরকম শিখছিলাম, যদি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার তোমার n হয়, আমরা এটাকে কি বলতে পারি, a টু দি পাওয়ার m ইনটু n, তাই না? ঠিক একই রকম দেখতে এটা না, যে x স্কয়ার হোল টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 3। তার মানে কি ভাই, আমাদের এই পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, পাওয়ার দুটো গুণ হয়ে যাবে কি x টু দি পাওয়ার 2 ডিভাইড বাই 3। বুঝতে পারছো? একটু আমাকে জানো যে এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো কিনা, একটু ইয়েস না এটা বললো। আচ্ছা তোমাদেরকে এটা করতে দেই। মনে করো এমন আছে,
এটা একটু নিজেরা পড়ো। আজান দিচ্ছে তো আমি একটু তোমাদেরকে এক্সাম্পল দিই, একটু চুপ থাকি। আজানটা শেষ হলে 1 মিনিটের মধ্যে শুরু করতেছি, তোমরা থাকো। এই যে লোক এটা সিডব্লিউ। একটা পোল দিচ্ছি, কারা কারা পারতেছো আমাকে একটু জানাও। আমি একটু পর করে দেবো, দেখবো অ্যান্সার কার সাথে মিলে। আই থিঙ্ক পড়ে ফেলছো তোমরা। চলো কি হবে, এটা কিভাবে লিখতে পারি যে x টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 8 হোল টু দি পাওয়ার, এটা কি বলছি 4th রুট, রাইট, চতুর্থ মূল। তো এটাকে আমরা কি লিখবো 1/4। তারপর আমরা এই যে এই প্রপার্টিটা শিখছিলাম, এখানে পাওয়ার 8 এখানে পাওয়ার 1/4, তার মানে এই পাওয়ার গুণ হয়ে যাবে এই যে 8 × 1/4। দেখো তো কাটাকাটি চলে যায় না, তাহলে শুধু থাকে কি x² থাকে, বা 8/4 মানে কত 2, তাই না? 8/4 মানে 2, তার মানে x²। কারা কারা পারছো? যারা পারছো নিজেকে শাবাশি দাও, শাবাশ পারছি, ঠিক আছে। আচ্ছা আস্তে দিও, দেখা পাইও না। হয়তো মোটামুটি আমরা এগুলো শিখছি, ইনশাআল্লাহ আমরা এগুলো হচ্ছে পারবো আর কি। এখানে আমাদের আরো দুইটা প্রপার্টি আছে, এখানে দেখানো হয় না, আমি একটু দেখাই তোমাদেরকে। হ্যাঁ, যেটা প্রপার্টি একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, একটু সুন্দর করে নোট করো। একদম 92% পারছো, ভেরি গুড ভাই রে ভাই। তোমার প্রথম ক্লাস অনেক ভালো পারতেছো, খুবই ভালো, ভেরি গুড ভাইয়ারা, ভালো লাগতেছে। আর দুইটা জিনিস দেখো, দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। মনে করে এমন আছে যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n এমন আছে। কি বুঝলাম? এইটা অবজারভেশনটা তোমরা একটু নিচেরা এটাকে কি বোঝানো হচ্ছে নিজের একটু পড়ো। a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n আছে। দেখি কি মনে হচ্ছে, ভিত্তি দুইটা সমান, রাইট, সূচক দুইটা ভিন্ন। যদি এমন হয় তখন তুমি এটাকে এইভাবে লিখতে পারো a টু দি পাওয়ার m প্লাস n। কি বুঝাইলাম? যদি ভিত্তি সমান হয় এবং পাওয়ার দুইটা ভিন্ন হয় তখন তুমি যে কোনো একটা ভিত্তি ধরে পাওয়ার দুইটা যোগ করে ফেলবা। বুঝছি? একটু সাইডে লিখে রাখি, সাইডে লিখে দেই কি বোঝানো হয়েছে। ভিত্তি সমান হলে গুণের ক্ষেত্রে পাওয়ার দুইটি যোগ হবে। সুন্দর করে সাইডে লিখে রাখো, পরবর্তীতে পড়তে বসতে যেন মনে পড়ে। ওকে, তোমরা কিন্তু সবসময় জানো যে গুণের সাথে কোথায় জানি গিয়ে একটা যোগের সম্পর্ক আছে, তাই না? তাহলে বলো তো তোমরা এটা নিজেরা বলতে পারবা কিনা, যদি এটা এমন হয় যে মনে করো a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার n আছে, এটাকে আমরা কি বলতে পারি? গুণ যখন ছিল, ভিত্তি যখন সমান, গুণ যখন ছিল তখন পাওয়ার দুটো যোগ হয়েছিল। এবারও দেখো ভিত্তি তোমার সমান, যে এ আছে, পাওয়ার তোমার ভিন্ন, তাহলে বলো তো ভাইয়া এবার তোমার কি হবে? গুণের ক্ষেত্রে যোগ, ভাগের ক্ষেত্রে বিয়োগ। এই যে ভাগ করতেছি, ভাগের ক্ষেত্রে বিয়োগ, মনে হয় না যে ভাগের সাথে একটা বিয়োগের সম্পর্ক আছে? তাহলে এখানে কি হবে, a টু দি পাওয়ার m মাইনাস n হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে ভিত্তি সমান হলে ভাগের ক্ষেত্রে পাওয়ার দুইটি কি হবে, বিয়োগ হবে। সুন্দর করে লিখে রাখো এটা। ভাই একটা এক্সাম্পল দেন। অবশ্যই আমি তো এক্সাম্পল ছাড়া তোমাকে কথা বলবো না। এক্সাম্পলটা কি হবে একটু চিন্তা করো, যে কোনো কিছু তুমি দিতে পারো। মনে করো এমন আছে 5 স্কয়ার ইন্টু মনে করো 5 টু দি পাওয়ার তোমার 3 আছে। হ্যাঁ, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 5 টু দি পাওয়ার, এই যে ভিত্তি তোমার সমান, তাহলে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে 2 প্লাস 3। 2 প্লাস 3 মানে কত? 5 টু দি পাওয়ার 5। তো 5 টু দি পাওয়ার 5 আসলে কত? 5 টু দি পাওয়ার 5 মানে 3 1 2 5। এই যে একটা বড় সংখ্যা আসতেছে।
বুঝে গেছি আশা করি কি বোঝানো চাচ্ছি। ঠিক তেমনি ভাবে মনে করি এখানে এমন আছে যে 5⁻3 5⁻2 মনে করে এমন আছে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, 5 সূচক দুইটা খালি বিয়োগ হয়ে যাবে, যেটা উপরে আছে এটা মাইনাস নিচেরটা, তাহলে হয়ে যাবে 5⁻1 মানে শুধুমাত্র 5। দেখছো গুণ করতে কত বড় সংখ্যা চলে আসছে আর ভাগ করলে কত ছোট সংখ্যা চলে আসছে। এখন তুমি যদি চাও এই দুজনকে আলাদাভাবে গুণ করে দেখতে পারো, আলাদাভাবে গুণ করে দেবে তুমি সেম নাম্বারই পাবা। 5² মানে কত, 5² মানে 25, আর 5⁻3 মানে কত 125। 125 আর 25 গুণ করলে তুমি কত পাচ্ছ, যে এতই পাচ্ছ 3125। সেম কাজটা এখানে করো, নিজে নিজে ক্যালকুলেটর টিপে টিপে করো, দেখো সেম জিনিসই পাবা। ওকে ক্লিয়ার। আচ্ছা এবার চলো ওই যে ঋণাত্মকের ব্যাপারটা শিখেছিলাম না যে ভাইয়া, যে আচ্ছা আগে তোমাকে a⁻0টা শেখাই। হ্যাঁ এটা শেখাই, এটা আসলে কি ছিল চিন্তা করো। এমন ছিল না যে, মনে করো এমন যদি তোমাকে দেই, মনে করো আচ্ছা আমরা তো এটা তো জানি যে 5 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, কাটাকাটি গেলে তোমার থাকবে হচ্ছে 1, তাই না? আচ্ছা তাহলে চিন্তা করো তোমার কাছে মনে করো এমন আছে যে 5⁻5, আচ্ছা 5 দিয়ে না দিয়ে এটা জাস্ট নরমাল সংখ্যা দিই, মনে করো a⁻ তোমার b আছে ডিভাইড বাই a⁻b। দেখো তো সেম সংখ্যাকে সেম সংখ্যা দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে কি কাটাকাটি গিয়ে কি 1 থাকবে না? এটা মানে কি আমরা 1 বলতে পারি না? এই যে এটাই করবে কি আমরা 1 বলতে পারি কিনা বলো। এই যে 5/5 কাটাকাটি গেলে কি 1 থাকে না? বুঝছি আশা করি ব্যাপারটা কি বুঝাচ্ছি, যে 10 কি 10 দিয়ে ভাগ করলে কত, 10 কাটা গেলে কি 1 থাকে না? এই তোমরা যারা ম্যাথে আসলে 100 তে 100 পাও, এই যে যারা আসলে 100 থেকে 100 পাও তারা আসলে কত পাও জানো, তোমরা আসলে 1 পাও, যে কাটাকাটি গেলে 1 থাকে, তার মানে শুধু 1 পাচ্ছ। যে যোগ সেপারেট। আচ্ছা এতটুকু বুঝছি যে ভাই আসলে কি বুঝতে যাচ্ছে, ভাই বুঝতে যাচ্ছিলাম যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আসলে 1 হয়, এটা একদম বাচ্চাকালে আমাদের পড়া। কিন্তু এখন আমাদের নতুন যে জিনিসটা শিখলাম এটা একটু আমরা অ্যাপ্লাই করি। নতুন কি শিখলাম যে ভাইয়া ভিত্তি যদি সমান হয় তাহলে আমাদের ভাগাকারে থাকলে সূচক দুইটা হবে বিয়োগ, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, a⁻b - b = 1। তাহলে ভাইয়া a⁻b - b মানে কি, আমরা তো জানি যে কোন সংখ্যাকে কোন সংখ্যা নিজে নিজে বিয়োগ করলে কত হয়, 0 হয় না, তার মানে বলতে পারবো a⁻b - b মানে 0, তাহলে = 1। a⁻0 মানে 1। এখানে অবশ্যই কন্ডিশন হবে a হচ্ছে 0 হইতে পারবে না। একটু আগে আমরা এটা শিখছি না যে সামথিং টু দি পাওয়ার 0 = 1, একটু আগে যেটা শিখছিলাম ওটা একটু থিওরিটিক্যাল ছিল, যে তোমাকে আমি বুঝাইছি যে সামথিং গুণ করলে কি হয়, গুণ করলে কি হয়, বাট এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, তোমার হচ্ছে একটা এক্সপ্রেশন। আশা করি দুইটাই তুমি বুঝতে পারছো। আগেটা যেটা ছিল ওটা তোমাকে ফিল করাইছিলাম যে হ্যাঁ তোমার সামথিং টু দি পাওয়ার 0 হলে কেন 1 হয়, ওটা একটা ফিল করাইছিলাম। আর এটাকে এখন ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্রেশন আমরা বুঝে গেলাম। আর এটা ছিল যে ঋণাত্মকের জন্য, চলো ঋণাত্মকটা দেখে ফেলি। দেখো তো তোমার কি মনে আছে মাত্র এই জিনিসটা আমরা করলাম, সেটা আসছিল কত 5 আসছে অ্যান্সার। চলো এটাকে আমি উল্টাই দিই, উল্টাই দিলে কি হবে, এমন হবে মনে করো 5⁻2 / 5⁻3। এটার মানে কি আসলে বলতো, 5⁻2 - 3, তার মানে আসলে কত 5⁻−1। এটাকে আমরা আসলে লিখতে পারি 1/5। বুঝছি ভাইরা, কি বুঝতে পারছি কি করলাম, জাস্ট কিছুই না, সূচক দিয়ে খালি উল্টাই দিছে। ভিত্তি সমান ভাগাকারে আছে, তাহলে পাওয়ার দুইটা হয়ে যাবে বিয়োগ 2 - 3, যে 2 - 3 মানে কত 5⁻−1। 5⁻−1 মানে আমরা একটু শিখছিলাম কত 1/5। ভাইয়া অন্যভাবে বুঝেন, অন্যভাবে বুঝে চলো। মনে করো ভাইয়া 5² মানে কি, 5² মানে এখানে দুইটা 5 আছে গুণ আকারে, মানে 5 × 5। বুঝে গেছি, বুঝে গেছি। ভাই 5⁻3 এটার মানে কি, 5⁻3 এর মানে হচ্ছে ভাই এখানে তিনটা 5 আছে। ভাইয়া একটু খেয়াল করে দেখো তো, উপরে নিচে 5 টা আসলে কাটা চলে যায় না, দেখো তো এই 5 এই 5 এর সাথে কাটা চলে যায়, এই 5 এই 5 এর সাথে কাটা চলে যায়। উপরে তোমার কি আছে, কি পড়ে আছে, কিছু আছে, কিছু নাই, মানে এখানে 5⁻0 আছে, আর 5⁻0 মানে 1। তাহলে এখানে কি আছে ভাই, এখানে একটা 1 আছে কিন্তু, আর নিচে দেখো একটা 5 আছে, এটা মানে হচ্ছে 1/5। দেখো তো মিলছে নাকি, যেইভাবেই করো আমার অ্যান্সার মিলছে। বুঝছি, এবার কি লিঙ্ক করতে পারতেছো, ব্যাপারগুলো ফিল করতে পারতেছো। একটু আগে যা পড়াইছিলাম থিওরিটিক্যাল ছিল, এবার সাথে হচ্ছে আমি ম্যাথকে কানেক্ট করে দিলাম। এটা তুলো, এই যে এই দুইটা পার্ট তুলো, এই দুইটা প্রপার্টি এখন পর্যন্ত যা যা শিখেছি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি কাজে লাগবে আমাদের এই দুইটা জিনিস। আমাকে বলো এই দুইটা জিনিস বুঝতে পারছো কিনা।
ওকে, বলো ভাইয়ারা, বলেন আপুরা, ভাইয়া আপুরা, তোমরা একটু বলো বুঝতে পেরেছো কিনা। তোমাদের সাথে কথা বলতে পারতেছি না, আমার যে কেমন সাফোকেশন হচ্ছে। যাই হোক, সমস্যা নাই, পোলে যে অন্তত রেসপন্স করতে পারতেছি তার জন্য ভালো লাগতেছে। ঠিক আছে, অন্তত পোল তো আছে, এবং আশা করি নেক্সট এক সপ্তাহের মধ্যে আমি তোমাদের সাথে কথা বলতে পারবো। আমাদের একটা আপডেট আসতেছে আসলে, এখানে তোমাদের নিজেদের হাতে ক্ষমতা থাকবে। মানে এটার মূল কারণ ছিল হচ্ছে আমাদের সম্মানিত যারা অভিভাবক রয়েছেন বা তোমার যে স্টুডেন্ট রয়েছে, দেখা যাচ্ছে যে অনেকবার আমাদেরকে বলা হয়েছে যে ভাইয়ারা অনেক স্প্যামিং করে, দুষ্ট দুষ্ট বাবুরা। তো দুষ্ট বাচ্চারা যারা স্প্যামিং করে তাদের জন্য আসলে আমাদের একটা নতুন ফিচার নিয়ে আসা হচ্ছে, যেন বাকিদের ডিস্টার্ব না হয়। কারণ দেখা যায় আমরা সব ব্যান করে দেয়, যারা অনেক বেশি কমেন্ট করে, উল্টাপাল্টা কমেন্ট করে, তাদেরকে আমরা ব্যান করে দেই। তারপর দেখা যায় যে ওটা থামানো যায় না। তার জন্য আমরা একটা আপডেটের মাধ্যমে অ্যাপটাকে এমন ভাবে মডিফাই করতেছি যেন তোমার হাতে ক্ষমতা থাকে, তুমি চাইলে ওই কমেন্টটাকে অফ করে দিতে পারো, ওটা তোমার চোখে আসবে না এগুলো। মাশাআল্লাহ, 95% তোমরা বুঝতে পারছো, ভালো লাগতেছে ভাইয়া। এইগুলো এত বেসিক, এত বেসিক, এত বেসিক। আমি বললাম না আমার কালকে পরীক্ষা ছিল, ফাইনাল পরীক্ষা, এগুলো কাছে লাগছে, এগুলোর বেসিক ব্যাপারগুলো কাছে লাগছে। মানে এখন থেকে যে তুমি এগুলো শিখতেছো, সারা জীবন তোমার এগুলো কাজে লাগবে, যতদিন পর্যন্ত তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে লেখাপড়া করো। সায়েন্স না জাস্ট কমার্স নিয়ে পড়লে, তুমি যদি কখনো ভার্সিটিতে গিয়ে তোমার বিভাগ পরিবর্তন করে ফেলো। আমার অনেক সময় হয় না যে আমি এখন সায়েন্স পড়তেছি, বাট আমার কলেজে গিয়ে সায়েন্স ভালো লাগতেছে, আমি অনেক কিছু পড়বো, কমার্স পড়বো, তখন তোমার এগুলো কাজে লাগবে। এটা জেনারেল ম্যাথের, একদম হায়ার ম্যাথে না। হায়ার ম্যাথের সুযোগ লগারিদম আছে, এটা জেনারেল ম্যাথও আছে। তার মানে বুঝতেছো, একটা চ্যাপ্টার সেটা কি জেনারেল ম্যাথও আছে, হায়ার ম্যাথও আছে। জেনারেল ম্যাথ কারা পড়ে? সবাই পড়ে। তার মানে তুমি বলছো সবারই কাজে লাগে, সূচক ব্যাপারটা সবারই কাজে লাগে। ওকে স্যার, আমি পোল, আচ্ছা অনেকে কমেন্ট করতে পারতেছো কিভাবে? এটা মনে হয় একটা গ্লিচ, আই থিঙ্ক কিছু কিছু মানুষ কমেন্ট করতেছে গ্লিচের কারণে, সবাই কমেন্ট করতে পারতেছে না, আজকে কিন্তু কমেন্ট অফ। হ্যাঁ, বাহ, ভেরি গুড। আর যারা আবার কমেন্ট করতেছে তারা আবার বলছে ভাই আমি পোল পাচ্ছি না। কমেন্ট করতে পারছি এটা তো বেশি, আবু সুফিয়ান। কমেন্ট কিন্তু অফ, বাট কেন তুমি কমেন্ট করলাম আমি তো বুঝলাম না। যাক, ভালো। আচ্ছা, এবার দুইটা টপিক নিয়ে বলছিলাম না ভাই আলোচনা করব, ওই দুটো টপিক নিয়ে একটু আলোচনা করি। একটা হচ্ছে অসংজ্ঞায়িত, এটা নোট করো, একদম সুন্দর করে নোট করো। আর এটা হচ্ছে অনির্ণেয়। এই দুটো নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো। এটা তোমাদের আসলে এখন পড়ার আমি শিখাই রাখি আর কি। হ্যাঁ, এগুলো আমরা মোটামুটি পড়ে আসছি। দুইটা জিনিস আলোচনা করবো, কি বললাম? একটা অসংজ্ঞায়িত আর একটা অনির্ণেয়। যদি তোমার এরকম আকার থাকে 0/0, এখানে একটা ভুল আছে, মানে তোমার এটাও অনির্ণেয়। হ্যাঁ, অসংজ্ঞায়িত বলতে সামথিং টু দি পাওয়ার 0 যদি হয় তখন এটাকে আমরা বলবো অসংজ্ঞায়িত। 0/0, 0 এগুলো সবই অনির্ণেয়। ঠিক আছে, একটু আমি দেখাচ্ছি। মনে করো তোমার কাছে এমন আছে 1/0 আছে। সবাই একটু ক্যালকুলেটর হাতে নাও, সবাই সবাই ক্যালকুলেটর হাতে নাও। ভাইয়া 1কে 0 দিয়ে ভাগ করো, 1কে 0 দিয়ে ভাগ করো, কত বাবা? ম্যাথের পাচ্ছ না? ও মা, আয়েশা সিদ্দিকা বলতো ভাইয়া আমার কমেন্ট কি দেখা যায়? দেখা যাচ্ছে তো। কিছু কিছু মানুষ মানে কিছু গ্লিচ আসছে। হ্যাঁ, যেমন তাজিহা, আয়েশা সিদ্দিক, কিছু কিছু মানুষের গ্লিচ হচ্ছে। তো দরকার নেই কমেন্ট করা, দরকার আমি আজকে কমেন্ট আর করবো না। হ্যাঁ, যেহেতু একটা গ্লিচ হচ্ছে, তোমরা নিজেরা ওকে, তোমরা নিজেরা যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করো। সবাইকে বলছি ক্যালকুলেটর হাতে রাখতে। চলো আমি কি করতেছি, যে 1কে 0 দিয়ে ভাগ করতেছি। দেখো কত পাচ্ছ? ম্যাথেরও পাচ্ছ না। তার মানে 1কে আমি 0 দিয়ে ভাগ করতে পারবো না। তার মানে আমি রেজাল্ট জানি না, রেজাল্ট জানি জানি না, পারবো না, রেজাল্ট জানি না। এখন আমি ধরে নিচ্ছি কি ধরতেছি, ধরে নিচ্ছে যে 1কে 0 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা পাবো, ওইটা মনে করো আমি ধরে নিচ্ছি এক্স। কি পাচ্ছি? এক্স পাচ্ছে। এক্স পাচ্ছে। এখন তুমি একটা কাজ করো, এই 0কে এই পাশে নিয়ে যাও। ভাগাকার আছে না, আমি তো জানি যে ভাগাকার থাকে, এইটাকে আমি এই পাশে নিয়ে গেলে, ডান পাশে নিয়ে গেলে গুণাকার হয়ে যাবে। তার মানে 1 = x × 0 আমরা বলতে পারি। তাহলে কি হয়ে যাবে, যে 1 = তোমার হয়ে যাবে কত? সামথিং টু দি পাওয়ার 0। মানে আমরা তো জানি যে কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে কি হয়, 0ই হয় না। তার মানে এটা হয়ে গেল 0। তার মানে আমরা প্রমাণ করে ফেললাম 1 হচ্ছে 0-এর সমান। এটা কি পসিবল? আমরা কি জানি, এই প্রতিটা নাম্বারে একটা ইউনিক নাম্বার, একটা ইউনিক নাম্বার, মানে অনন্য নাম্বার, মানে এটার সাথে এটা একজন। এই যে আমি আদিত্য, আমি একজন ইউনিক পার্সন।
আমার মতো আর কেউ নাই, পৃথিবীতে আর কেউ নাই। তুমি যে তাজিহা যে কমেন্ট করতে পারছো আর কি, ও একটা ইউনিক পারসন, অ্যাকচুয়ালি ইউনিক, কমেন্টও করতে পারছো। যাই হোক, যেমন হচ্ছে যে আনিশা এখানে যারা কমেন্ট করতে বলতে পারছো, এরা আসলে ইউনিক, এরা আবার কমেন্টও করতে পারছো। যাই হোক, এরা তোর সবাই একজন ইউনিক পারসন, তুমি একজন ইউনিক পারসন। এই কারণে আমি কখনো আরেকটা কথা চলে আসছে স্যার, এই কারণে আমি কখনো তুলনা করতে পছন্দ করি না। অনেক সময় দেখা যায় না যে আমাদের অভিভাবকরা অথবা আমাদের শিক্ষকরা তুলনা করে ফেলে, এই তুই ওর মতো না কেন, এই তুই ওর মতো না কেন, ও এটা। আমরা সবাই অনন্য মানুষ, আমাদের উচিত নিজেদের মধ্যে থেকে নিজেকে ইমপ্রুভ করা, নিজেদের থেকে নিজেদেরকে আরো বেটার একটা ভার্সন তৈরি করা। আমি একজন ইউনিক মানুষ, আমি ট্রাই করব, আমি আজকে আদিত্য যেমন আছি, আমি আজকে তোমাদেরকে ম্যাথ এখন যেমন বুঝতে পারতেছি, আমি ট্রাই করবো আমার যেন পরবর্তী ক্লাসটা আমি তোমার থেকে আরো বেটার বুঝতে পারি, আরো ভালো যেন আমার স্টুডেন্টরা আমাকে বুঝতে পারে। আমার স্টুডেন্ট যে আমাকে আজকে একটু ভালোবাসে, আমি ট্রাই করবো আমার পড়ানোর মাধ্যমে যেন আমার স্টুডেন্ট আমাকে আরো বেশি ভালোবাসে। তো আমি আমার জায়গা থেকে, আমার এই ইউনিক পার্সোনালিটি থেকে আমি নিজেকে ইমপ্রুভ করার ট্রাই করবো। সেম কাজটা তোমরা নিজেরাও করবা। আজকে তুমি ম্যাথ যতটুকু পারো, তুমি ট্রাই করবা আগামী 1 মাস পরে তুমি এক থেকে বেটার ম্যাথ পারবা। তুমি আজকে একটা চ্যাপ্টার যদি তোমার 1 সপ্তাহ লাগে শেষ করতে, 1 মাস পরে যেন তোমার এটা দিনের সংখ্যাটা কমে আসে, এই কাজটা তুমি করবা। তার মানে আমরা জানি প্রতিটা নাম্বার ইউনিক, প্রতিটা পার্সন ইউনিক। 1 আর 0 কখনো সমান হতে পারে না, এটা সম্ভবই না সমান হওয়া। এটা ম্যাথমেটিক্যাল যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটাকে ভায়োলেট করতেছে। আমার ম্যাথমেটিক্যালের যে একদম ফান্ডামেন্টাল ডেফিনেশন, এটা মানে কি প্রতিটা সংখ্যা একটা ইউনিক সংখ্যা। 1 2 3 4 0 -1 -1 এগুলো প্রত্যেকটা ইউনিক সংখ্যা, এটা কারোর সাথে কারো সমান না, প্রত্যেকে এক অনন্য। তার মানে এটা কি ভাইয়া আমার ম্যাথমেটিক্যাল যে সংজ্ঞাটা, আমার যে ডেফিনেশনটা, এটা কি ভায়োলেট করতেছে না? এই জন্য আমরা বলবো এই ফরম্যাটটাকে অসংজ্ঞায়িত। মাথায় রেখো, অসংজ্ঞায়িত হচ্ছে এটা। এখানে 1 এর জায়গায় তোমার 2 হইতে পারতো, 3 হইতে পারতো, 4 হইতে পারতো, 5 হইতে পারতো, 6 হইতে পারতো, 7 হইতে পারতো, সামথিং যা ইচ্ছা হইতে পারতো। ওইটা আসলে এমন এখানে 1 এর জায়গায় 5 6 যা ইচ্ছা হইতো আর কি, মানে সামথিং টু দি পাওয়ার 0। ঠিক আছে? তো এখানে 1 দিয়েছে, 1 দিয়ে শিখো আপাতত। 1 এর পরিবর্তে তুমি যে কোনো কিছু বসাতে পারো। তাহলে এটা হচ্ছে ভাই অসংজ্ঞায়িত। এবার চলো আমরা দেখি অনির্ণয় ফর্মটা দেখতে কেমন হয়। মনে করো ভাইয়া এই যে 0 ডিভাইডেড বাই 0 করলাম। তুমি ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর হাতে নিয়ে এবার ভাগ করো, 0 কে 0 দিয়ে ভাগ করো। ম্যাথ হিরো আসতেছে না? করো করো, আবার করো, 0 কে 0 দিয়ে ভাগ করো। ম্যাথ হিরো আসতেছে না? কোন মান কি পাইছো? কোন মান কিন্তু পাও নাই, রাইট? কোন মান পাও নাই। এখন আমি চাচ্ছি এই মানটা বের করতে, এটা আসলে কি। আমি ধরে নিই যে হ্যাঁ এটার মান কিছু একটা আছে, এটার মান মনে করো x ধরে নিচ্ছে। এটার মান আছে, কিছু একটা আছে, x ধরে নিচ্ছে। এখন আমি একটা কাজ করি, সেম কাজ, 0 ইকুয়াল টু x ইন্টু 0 করি। খেয়াল করো তো ভাইয়া, এবার মনে করো আমি x এর কিছু মান বসাচ্ছি। যেমন দেখো এখানে কিন্তু আমি x এর অনেক মান বসাতে পারতাম। মনে করো x এর মান আমি 1 বসাইলাম, x এর মান আমি 2 বসাই, মানে x এর মান তুমি মনে করো এই যে 1 2 3 যে কোনো কিছু বসাও, যে x ইকুয়াল টু 1 2 3 4 5 6 যে কোনো কিছু বসাও। যাই বসানো কেন তো 0ই হবে, 0 সাথে x গুণ করলে কি 0ই হবে না? খেয়াল করো তো এখানেও কিন্তু তোমার সেম কাজটাই হচ্ছে। x ইনটু 0 মানে কি 0 না? তাহলে মানে কি 0 আর 0 সমান। এখানে যেমন ম্যাথমেটিক্যালের যে ডেফিনেশনটা বা তোমার সংজ্ঞাটা, যে 1 আর 0 সমান হতে পারবে না, এটাকে ভায়োলেট করতেছিল, এটা কিন্তু ভায়োলেশনের মধ্যে নাই। এখানে বলছে 0 0 এর সমান। ভাই 0 তো 0 এর সমানই, এখানে কোনো মিথ্যা আছে? তাই না? তো এটা তো ম্যাথমেটিক্যাল যে সংজ্ঞা, যে ইউনিকনেসের সংজ্ঞা, যে আমার প্রতিটা নাম্বারই ইউনিক, তাহলে তো এটা তো তোমার স্যাটিসফাই করতেছে, তাই না? সিদ্ধ করতেছে যে ঠিক আছে 0 0 এর সমান। এখানে কিন্তু অসংজ্ঞায়িত না। তাইলে ভাই আমি এটার মানটা কেন বের করতে পারি না? আমি যখন ক্যালকুলেটরের চাপ দেই তখন এটার মানটা আমার কেন আসে না? আমাকে কেন ম্যাথ এরর দেখায়? এবার বুঝাই কেন আসে না, কেন এটাকে অনির্ণয় বলা হয়, এবার আমরা বুঝতে পারবো। চিন্তা করো আমি x এর মান 1 বসাচ্ছি, তাহলে কি হবে? 0 ইকুয়াল টু x এর মান 1 বসাচ্ছি, 1 ইনটু 0, এটার মান আসলে কত? এই যে এটা হয়ে যাবে 0 ইকুয়াল টু 0। এবার মনে করো x এর মান আমি 2 বসাচ্ছি, তাহলে হয়ে যাবে কত? যে x ইকুয়াল টু 2 ইনটু 0, এটার মান কত আসলে? 0 ইকুয়াল টু 0 না? মানে x এর পরিবর্তে তুমি 1 2 3 যাই বসাও না কেন, সবই তো আসলে 0 এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, তাই না? তার মানে সবাই আসলে 0 এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। তার মানে তুমি বুঝতেছো এই যে 1 ডিভাইড বাই 0 এটা ইকুয়াল টু তুমি 1 বলতে পারো, 1 ডিভাইড বাই 0 এটা ইকুয়াল টু তুমি আসলে 2 বলতে পারো, 1 ডিভাইড বাই 0 এটা ইকুয়াল টু তুমি 3 বলতে পারো, 1 ডিভাইড বাই 0 এটা ইকুয়াল টু তুমি আসলে 4 বলতে পারো, যা ইচ্ছা বলতে পারো। কিন্তু আমি অ্যাকচুয়ালি জানি না এইটাকে ভাগ করলে আসলে কি হবে। আমার তো একটা ইউনিক নাম্বারই আসবে। যেমন যে কোনো দুটো সংখ্যাকে গুণ করলে একটা ইউনিক নাম্বার আসে, ঠিক তেমনি ভাবে
যে কোনো দুইটা সংখ্যাকে ভাগ করলে তোমার একটা ইউনিক নাম্বারই আসবে, তাই না? কিন্তু আমি দেখতে পাচ্ছি এই দুইটা সংখ্যাকে ভাগ করলে আমি কোনো ইউনিক নাম্বার পাচ্ছি না। আমি 1ও পাচ্ছি, 2ও পাচ্ছি, 3ও পাচ্ছি, 4ও পাচ্ছি, 5, 6, 7 যা ইচ্ছে তাই পাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি এর অ্যান্সারটা আসলে কত? আমি কি নির্ণয় করতে পারতেছি? আমি কি বলতে পারতেছি যে এটার অ্যান্সার 1? তখন 2 বলবে 2 আমার কি দোষ, আমিও তো হইতে পারি। 3 আবার বলবে আমার কি দোষ, আমিও তো হইতে পারি। বুঝতেছো ব্যাপারটা? তার মানে এটার একটা ভ্যালু আছে, কিন্তু আমি আসলে নির্ণয় করতে পারতেছি না এটার ভ্যালু আসলে কি। এই জন্য আমরা এই ফরম্যাটটাকে বলি অনির্ণেয়। কি? অনির্ণেয়। একটা অসংজ্ঞায়িত, একটা অনির্ণেয়, দুইটা একদমই ডিফারেন্ট জিনিস। একটা আমার ম্যাথমেটিক্যাল ডেফিনিশনকে ভায়োলেট করতেছে, আরেকটা ভায়োলেশনে যাচ্ছে না, কিন্তু এটার মান আসলে অনেকগুলো বের হয়ে যাচ্ছে। আমি আসলে মাথা ওলাই গেছে, জানি না, আমি নির্ণয় করতে পারছি তাই পাচ্ছে, আমি জানি না তোমার মান কি। যেটা সুন্দর ফান্ডামেন্টাল জিনিস, এটা তোমার কলেজে যখন আমরা তোমাকে ক্যালকুলাস পড়াবো প্রচুর কাজে লাগবে। অসংজ্ঞায়িত, অনির্ণয়, এটা একদম কলেজে ইউনিভার্সিটি বাচ্চারাও গুলাই ফেলে। তোমরা 9-এর একদম প্রথম ক্লাসে এটা শিখে ফেলবা। বলো বুঝতে পারছো কিনা? ও এটা বলে রাখি, একটা ইসডব্লিউ দিয়ে রাখি। এরকম অনির্ণয় বা ইনডিটারমিনেন্ট, এটাকে বলা হয় তোমার হচ্ছে আনডিফাইন্ড, এটা হচ্ছে ইনডিটারমিনেন্ট। এরকম অনির্ণয়ের ফর্ম আছে 7টা, টোটাল 7টা। এই 7টা অনির্ণয়ের ফর্ম তোমরা শিখবা, বের করবা, নেট থেকে বের করবা, নেট থেকে বের করে লিখবা, আমাকে গ্রুপে এটা পোস্ট করবা। আজকে এগুলো গ্রুপে পোস্ট করবা, হ্যাঁ? আমি দেখবো না 7টা অনির্ণয় ফর্ম। আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিই। 0 ডিভাইড বাই 0, 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি ডিভাইড বাই ইনফিনিটি, এগুলো তোমার হচ্ছে অনির্ণয় ফর্ম। নেটে সার্চ দিয়ে 7টা বের করে খাতায় লিখবা। এখন আমাকে বলো এই দুইটা জিনিস বুঝতে পারছো কিনা, অনির্ণয় কি আর অসংজ্ঞায়িত কি? আমাদের মোটামুটি ক্লাস শেষ পর্যায়ে আছে, সে আমার খালি কয়েকটা ম্যাথ করবো আর কি। এগুলো আমার মোটামুটি পড়ে ফেলছে, জাস্ট একটা তোমার বই দিয়ে আছে, আমি জাস্ট কয়েকটা ম্যাথ করে আমাদের ইন্টার ক্লাস শেষ। এখন এটাই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ছিল আজকে ক্লাস। আমি যদি বলি একটা অসংজ্ঞায়িত আর অনির্ণেয়, এটার মধ্যে ডিফারেন্স খুঁজে বের করা। যদি না বুঝো এটা আরেকবার বুঝাবো, সমস্যা নেই। আচ্ছা, তাজিহা বলছো 1 ডিভাইড বাই 1 ইকুয়াল টু 1 হয়, এখানে তো ইউনিক নাম্বার হয় নাই। আচ্ছা দেখো ভাইয়া, 1 ডিভাইড বাই 1 ইকুয়াল টু বলছে 1 হয়। ভাইয়া 1 ডিভাইড বাই 1 কি 2 হইছে? 1 ডিভাইড বাই 1 কি 3 হইছে? 1 ডিভাইড বাই 1 কি 4 হইছে? এখানে ইউনিক সংখ্যা বলতে তোমাকে এটা বোঝানো হচ্ছে না যে এদের ভাগ করলে এটা হবে, এটা না, যে 1 বাই 1 কে ভাগ করলে তুমি আসলে একটাই সংখ্যা পাচ্ছ, তুমি 1ই পাচ্ছ, 2, 3, 4 এটা পাচ্ছ না। এটা হচ্ছে ইউনিকনেস। ব্যাপারটা চিন্তা করে দেখো, 5 ডিভাইড বাই 5 এটা করলে তুমি 1 পাচ্ছ, তাই না? তো যে কোনো সংখ্যা নিজেকে নিজেদের ভাগ করলে তুমি 1 পাচ্ছ, এটাই হচ্ছে ইউনিক জিনিস, যে আমি দুইটা সংখ্যাকে ভাগ করলাম একটাই সংখ্যা পাচ্ছে। কিন্তু 0/0 জন্য কি হয়ে যাচ্ছিল, 0/0 করলে আমি 1ও পাচ্ছি, 0/0 করলে আমি 2ও পাচ্ছি, 0/0 করলে আমি আসলে 3ও পাচ্ছি। কিন্তু 5 ডিভাইড বাই 5 করলে তুমি 1 পাচ্ছ, ঠিক আছে, কিন্তু 5 ডিভাইড বাই 5 করলে কি তুমি 2 পাচ্ছ? 5 ডিভাইড বাই 5 করলে কি তুমি 3 পাচ্ছ? এগুলো কি পাচ্ছ? পাচ্ছ না। ঠিক এমনি ভাবে এটার ক্ষেত্রেও 1/1 করে তুমি 1 পাচ্ছ, কিন্তু 1/1 করে তুমি 2 পাচ্ছ না। আসলে বুঝে গেছো ব্যাপারটা কি হচ্ছে। মাশাআল্লাহ, তোমরা মোটামুটি 89% বুঝতে পারছো, মানে একবারই 89% বুঝতে পারছো। ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং, আমার কাছে ভালো লাগলো, কারণ এই ব্যাপারগুলো আমি আসলে কলেজে পড়ে। কলেজে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপারে তোমার ক্যালকুলাস রয়েছে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশনে এটা পড়াই আর কি, অনির্ণয় কি অসংজ্ঞায়িত কি, এবং তাদেরকে আমি এই এইচডব্লিউটা দেই যে 7টা অনির্ণয় রয়েছে, এটা খুঁজে বের করো, খুঁজে বের করে লিখো। যেহেতু তুমি এখন 9ই করতেছো, তো অ্যাকচুয়ালি তোমরা আগে আসছো না, ঠিক আছে ভাইয়া? এইচডব্লিউ দিব পরবর্তীতে, বাট এটা জাস্ট এটা এক্সট্রা এইচডব্লিউ, এটা তোমাদের অ্যাকচুয়ালি বইয়ের সাথে রিলেটেড না। কিছু এক্সট্রা জিনিস আমি তোমাকে পড়াবো, কিছু এক্সট্রা জিনিস তোমাকে পড়তে বলবো, যেটা তোমার কাজে লাগবে ইনশাআল্লাহ। তো অনেকে হয়তো বুঝতে পারো নাই, তোমরা আরেকবার রেকর্ডটা দেখে নিলেই বুঝতে পারবা। জাস্ট এতটুকু মাথায় রেখো, 1 ডিভাইড বাই 0 এটাকে আমরা বলবো অসংজ্ঞায়িত, আর 0 ডিভাইড বাই 0 এটাকে বলবো আমরা অনির্ণেয়। এবং অসংজ্ঞায়িত আর অনির্ণয়ের মধ্যে ডিফারেন্সটা কি, এটা ইকুয়াল টু কি মান হবে, এটা আমরা ধরে নিচ্ছি যে এটাকে ভাগ করলে আমি x পাই, x যে কোনো সংখ্যা 1, 2, 3, 4 যে কোনো কিছু, দশমিক, ভগ্নাংশ, যা কিছু হতে পারে। তারপর আমি কি করলাম, যে 1 ইকুয়াল টু x ইনটু 0 করে ফেললাম, 0 কে পাশে নিয়ে গেলাম, মানে 1 ইকুয়াল টু 0 পাচ্ছে। এটাই তো অসংজ্ঞায়িত ফর্ম। আর অনির্ণয়ের জন্য কি সেম জিনিসটাই, যে 0 ডিভাইড বাই 0 এটার মান, এটা ভাগ করলে কত হয় আমি জানি না, ধরে নিচ্ছি এর মান x হয়। এখন x মানে কি,
x মানে 1 2 3 4 -1 -2 দশমিক ভগ্নাংশ যা ইচ্ছা, x মানে যা ইচ্ছা। ঠিক তেমনি ভাবে আমি যখন এটাকে 0 কে ওই পাশে নিয়ে যাব x * 0 হয়ে যাবে। তার মানে আমি দেখতেছি x এর যে কোনো মানের জন্য এটা 0 = 0 হয়। তাইলে আমার এখন কোশ্চেন, x এর মান আসলে কোনটা? x এর এতগুলা মান, ইনফাইনাইট মান, অসীম সংখ্যক মান, x এর মান আসলে কোনটা তুমি নির্ণয় করতে পারতেছো? পারবা? নির্ণয় করতে পারবা? বলতে পারবা শিওর দিয়ে যে x এর মান এটাই হবে? এটা আমরা নির্ণয় করতে পারতেছি না, কিন্তু এটা অসংজ্ঞায়িত না। তার মানে অসংজ্ঞায়িত আর অনির্ণয়ের মধ্যে ডিফারেন্স আছে, এটাই ডিফারেন্স। তো এটা আমরা নির্ণয় করতে পারছি না কোনটা হবে আর কি। তো এই জন্য আমরা এটাকে বলি অনির্ণয়, এটা আমরা নির্ণয় করা যাচ্ছে না। এবার বলো বুঝতে পারছো কারা কারা? 88% হয়েছে। তো এবার একটু আমাকে এটা বাড়াইতে চাই, বাড়াই দেখি কত হয়। একটা অ্যান্সার পেলে কি ইউনিক? হ্যাঁ, একটা যদি মান তোমার থাকে একটাই মানে ইউনিক। এখন যেমন চিন্তা করো, আমি 25 কে 5 দিয়ে ভাগ করতেছি, কত হবে? 5 5 25 না? একটাই মান বের হইছে না? একটাই 5ই বের হইছে। 6 কি বের হইছে? 7 কি বের হইছে? 5 ছাড়া অন্য কিছু বের হইছে? একটাই অ্যান্সার বের হইছে না? ইউনিক, এটাই বলে ইউনিক। একটা এক মানে ইউনিক, যে কোনো কিছু এক মানে ইউনিক। মানে এমন কিছু যেটা আর এক্সিস্ট করে না, আর নাই, আর বের হইতে পারবে না। যেমন এটার ভাগফল এই একটাই বের হইতে পারবে, আর একটাও বের হইতে পারবে, আর কিছু বের হইতে পারবে না। এই ইউনিক রেজাল্ট। ঠিক তেমনি ভাবে মনে করো আমি 5 কে 5 দিয়ে গুণ করতেছি, 5 5 কত হচ্ছে? 25। দেখো তো এই দুটার গুণফল 25 ছাড়া আর কোনো কিছু হইতে পারে? এটা কি বলা হয় ইউনিক ব্যাপার, যে 25 একটা ইউনিক রেজাল্ট। 5 আর 5 এর গুণফলে 25 বের হইছে, এটা একটা ইউনিক রেজাল্ট। 5 আর 5 গুণ করে 26 হয় না, 5 আর 5 গুণ করে 20 হয়ে যায় না, 5 আর 5 গুণ করে 21 হয়ে যায় না। বুঝছো? ওকে, আচ্ছা, ইমপ্রুভ হইছে 90%, মোটামুটি 91% বুঝে গেছে। ঠিক আছে, আই থিঙ্ক আর একটু বুঝে তোমরা আরো বুঝতে, বাট এখন আর আমি চাচ্ছি না। তোমরা একটু নিজেরা কষ্ট করো, যারা বুঝো না একটু আরেকবার রেকর্ডটা দেখো আর কি। ওকে, এবার আমরা একটু ম্যাথ করলে আমাদের ক্লাস শেষ। এই যে আমার মোটামুটি এইগুলো পড়ে ফেলছে, এই অ্যান্ট্রুড পড়ছে, রাইট? এই যে এগুলো পড়ছে, এগুলো কি বুঝাইছি, ঠিক আছে? ওকে, এটা মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন ম্যাথ করলেই হয়ে যাবে। এই যে গুণের জন্য যে কি কি হচ্ছে, যে এই পার্টগুলো মাত্র দেখাইলাম, ভাগের জন্য কি হয় দেখাইছে, তারপর গুণের ঘাত, এই যে ভাগের ঘাত, এগুলো জাস্ট এখন তোমাকে একটা স্লাইডে সুন্দর করে দেওয়া আছে, তোমরা যখন বাসায় করবা এটা খালি দেখে ফেললেই হয়ে যাবে আর কি। আর এত কিছু পড়াইছে এগুলো হবে না। এখন আমরা সূচকের ম্যাথ গুলো করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, এখানে কোশ্চেনের সাথে অ্যান্সার কেন দেওয়া? আমি এখানে কোশ্চেনটা আবার লিখি। হ্যাঁ, কি বলছে? কোশ্চেনের সাথে অ্যান্সার দেওয়া থেকে ভালো লাগে না। ইন্টু 7 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই কি বলছে? 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। সুন্দর ম্যাথ, মানে যা শিখেছি তার মধ্যে থেকে আসবে। খেয়াল করে দেখো আমরা কি কি শিখছিলাম। আমরা শিখছিলাম ভাই এরকম, যে a টু দি পাওয়ার m যদি হয় আর a টু দি পাওয়ার n যদি হয়, তাহলে আমরা এটাকে বলতে পারি a টু দি পাওয়ার m প্লাস n। হ্যাঁ, ভিত্তি সমান আমার পাওয়ার দিলে কি হবে? যোগ হবে। ঠিক তেমনি ভাবে দেখো তো এখানে 7 টু দি পাওয়ার 3 আছে এবং 7 টু দি পাওয়ার -3 আছে, ভিত্তি সমান, তাহলে আমার কি হবে ভাইয়া? পাওয়ার দুইটা হয়ে যাবে যোগ, মানে 3 প্লাস -3 হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আমার নিচে কি আছে? 3 আছে। দেখো 3 এর উপরে কিছু নাই, মানে 3 এর পাওয়ার হচ্ছে 1। শুধু 3 থাকলে 3 টু দি পাওয়ার 1 বলবো আমরা। ওকে, তারপর কি আছে? ইনটু 3 টু দি পাওয়ার -4 আছে। তাহলে এখানে দেখো আমার ভিত্তি সমান 3 আর 3 ভিত্তি, তাহলে পাওয়ার দুইটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, মানে 3 টু দি পাওয়ার 1 প্লাস -4 হয়ে যাবে। তারপর এখান থেকে কি পাচ্ছি? 7 টু দি পাওয়ার 3 প্লাসে মাইনাসে মাইনাস, মানে 3 - 3, আর এখানে হয়ে যাচ্ছে 3 1 প্লাসে মাইনাসে -4, যে 1 - 4। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? 7 টু দি পাওয়ার 3 - 3 মানে কত? আন্ডার 0, তার মানে 7 টু দি পাওয়ার 0। আর এখানে আমরা কি পাচ্ছি? 3 টু দি পাওয়ার 1 - 4 মানে -3। ভাইয়া এবার চিন্তা করো তো, 7 টু দি পাওয়ার 0 মানে কত? 7 টু দি পাওয়ার 0 মানে কত? এটাকে শিখাইছি, যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে কত? জোরে বলো, কত? 1। যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তার মানে 7 টু দি পাওয়ার 0 মানে সুন্দর করে একটা 1। এবং এই যে 3 টু দি পাওয়ার -3, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা এভাবে লিখতে পারি না, যে 1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 3। আর 3 টু দি পাওয়ার 3 মানে কি? যে 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 3 ইনটু 3 ইনটু 3, 3 3 9, সাথে 3, তার মানে 3 9 3 27,
তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1/1/27 ভাগাকারে আছে, তার মানে উল্টে যাবে গুণ হইলে, তাহলে 1/27/1 তার মানে হয়ে যাবে 27। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ইজি না? সিম্পল একটা ম্যাথ, কিন্তু অনেকগুলো প্রপার্টি আমরা এখানে ইউজ করছি। করতে পারবা এই যে, কিন্তু আমরা ক্যালকুলেটর শুরুতে ইউজ করব না। দেখো 27 আসছে, দেখা যাচ্ছে না, যাই হোক নিজেরা করে ট্রাই করো, তাহলে বুঝতে পারবা। বলে যে কারা বুঝতে পারছো। আই থিঙ্ক এটা বুঝতে পারো নাই এমন কারো থাকা উচিত না, থাকলে তো আমি কষ্ট পাবো। ঠিক আছে, তো ভাইকে কষ্ট দিও না, কেউ থাকো না আর কি। হ্যাঁ, সবাই বুঝছো। ওকে, একটা পোল দিয়েছি। আমাদের কাছে এখন অনেক সময় আছে, আমাদের কয়টা ম্যাথ প্র্যাকটিস করলি শেষ আমাদের ক্লাস। ওকে, পরবর্তী ম্যাথ হচ্ছে এটা। বাট এখানে অ্যান্সার কেন দেওয়া, আমি একটু অ্যান্সার গুলোকে ব্লার করে দিই। হ্যাঁ, অ্যান্সার দেওয়া থাকলে না ম্যাথ করে মজা পাই না। চলো এই ম্যাথটা করবো, এটাও কিন্তু সেম, আমরা মোটামুটি শিখেছি। বাহ মাশাআল্লাহ, 93%। শুরুর ক্লাসে 93। আমি একটু অবাক হচ্ছি, কারণ তোমরা মোটামুটি যাই পড়াচ্ছি বুঝতেছো। ভালো, ব্যাপারটা ভালো লাগতেছে। আশাবাদী ইনশাল্লাহ ভালো কিছু হবে আমাদের একসাথে। ওকে, চলো আমরা হচ্ছে এবার এই ম্যাথটা দেখি কি বলা হয়েছে। দেখো, কিউব রুট অফ 7 স্কোয়ার ইন্টু কিউব রুট অফ 7 ডিভাইডেড বাই রুট ওভার 7। একটু চিন্তা করে দেখো, আমরা একটু কি শিখছিলাম, এমনটা শিখেছিলাম যে কিউব রুট অফ এক্স মানে কি, এটা মানে হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 3, অথবা এন্ড রুট অফ এক্স মানে কি, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 ডিভাইড বাই এন। এবং আমরা আরেকটা জিনিস শিখেছিলাম, যদি এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এন হয়, তখন আমরা এটাকে বলতে পারবো এ টু দি পাওয়ার এম ইন্টু এন। এটাও আমরা শিখেছিলাম। এই তিনটা জিনিস আমাদের ইনিশিয়ালি কাজে লাগবে, তিনটা ফর্মুলা একটু সুন্দর করে খাতায় লিখে রাখো। এবার চিন্তা করো, এবার একটু দেখো আস্তে আস্তে ধাপে 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 আগাবো। ধাপে ধাপে কিভাবে আগাচ্ছি, ধাপে 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 আগাচ্ছি। হ্যাঁ, কি হবে দেখো ভাইয়া, এখানে তোমার ঘনমূল রয়েছে, তো আমরা শুরুতে ঘনমূলটা নিয়ে কাজ করব। তাহলে কি হবে, 7 স্কোয়ার হোল টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি 1/3 ইন্টু এখানে 7 রয়েছে না, তার সাথে তোমার ঘনমূল রয়েছে, মানে তোমার কিউব রুট রয়েছে, কিউব রুট 7। তাহলে আমরা কি বলতে পারবো 7 টু দি পাওয়ার 1/3, ওই যে ঠিক ওটার মতো। এখানে কি রয়েছে 7 রুট ওভার 7 রয়েছে। ভাই রুট ওভার 7 হলে কি হয় বলছিলাম না, 7 টু দি পাওয়ার হাফ হয়ে যায়, রাইট? তো রুট ওভার 7 আমরা বলবো 7 টু দি পাওয়ার সুন্দর করে একটা হাফ। ওকে, এবার দেখো, এবার হচ্ছে গিয়ে কি করব, এখানে আমরা এই প্রপার্টিটা ইউজ করব যে সামথিং এ টু দি পাওয়ার এম, সামথিং এর উপর পাওয়ার হোল পাওয়ার এন। এখানে দেখো কি আছে, কোথায় কোথায়, এই যে এটা মনে করি যে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, তার মানে পাওয়ারে পাওয়ারে আমার এখন গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি 7 টু দি পাওয়ার, এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে গেছিল না, পাওয়ারে পাওয়ারে গুণ, এখানেও পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। 3 আর 1/3, সরি 2 আর 1/3 গুণ হলে কত হবে, 2/3 হয়ে যাবে না ভাইয়া গুণ করলে। এই যে 2 ইনটু 1/3 মানে কত 2/3। আর এখানে কত আছে 7 টু দি পাওয়ার 1/3, তো এটা এইভাবে থাকলো 7 টু দি পাওয়ার 1/3। আর নিচে কি আছে 7 টু দি পাওয়ার হাফ, রাইট? আচ্ছা, এবার চিন্তা করে দেখো তো, দেখো 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 তাকাও 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 ভাইয়া, উপরে ভিত্তি আমার সমান 7 7 রয়েছে। আমরা কি জানি, যদি আমার ভিত্তি সমান হয়, হ্যাঁ, তাহলে কি হয় পাওয়ার দুইটা হয়ে যায় যোগ। ঠিক তেমনি ভাবে উপরে কি হচ্ছে 7 হচ্ছে আমার ভিত্তি, তাহলে পাওয়ার রয়েছে 2/3 আর 1/3, তারা হয়ে যাবে তোমার যোগ। নিচে রয়েছে 7 টু দি পাওয়ার 1/2। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি 1/2 আর 1/3 যদি তুমি যোগ করো, তাহলে তুমি আসলে কত পাবা 1ই পাবা না। এই যে 2/3 প্লাস 1/3, লসাগু কত হবে 3, এখানে থাকবে 2 2 প্লাস 1,
তাহলে 3/3 মানে তুমি হচ্ছে 1 পাচ্ছ। তার মানে এখানে কত পাবো? 7^1 পেয়ে যাবো। এই দুজনকে যোগ করলে 1 হয়। রাফ দেখাই দিচ্ছে। আর নিচে আছে তোমার 7^½ ভাইয়া দেখো তো, আমরা আরেকটা প্রপার্টি শিখছিলাম না যে a⁻m ডিভাইড বাই a⁻n যদি হয় তাহলে আমরা বলতে পারি a⁻m - n। তাহলে খেয়াল করে দেখো এখানে কত 7, এখানেও 7 রয়েছে, ভিত্তি আমার সমান, তাহলে আমার হচ্ছে পাওয়ার গুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, যে 1 - ½ হয়ে যাবে। এখন ভাইয়া 1 - ½ মানে কত? একের থেকে হাফ চলে গেলে কত থাকে? হাফই থাকবে না? আমি তারপরেও তোমাকে একদমই ভেঙে ভেঙে করাই দিচ্ছি। এখন 7^½ এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? পারি কিনা বলো, পারি কিনা বলো, তাড়াতাড়ি বলো, লেখার আগে বলো পারি কিনা বলো। √7, এটাই আনসার। তো একটা জিনিস খেয়াল করো, এটাকে এত ভেঙে ভেঙে করার একটা মূল কারণ হচ্ছে যেন তোমাদের আসলে প্রতিটা ফর্মুলা একবার মানে একটা রিকল হয়ে যায়, মাথায় চলে আসে যে ভাইয়া তো আমি এগুলো আলোচনা করছিলাম, এখন ম্যাথে আমি এগুলো কিভাবে কিভাবে অ্যাপ্লাই করবো। ধাপে ধাপে তুমি দেখবা যে এটা একটা গেমের মতো, তুমি একটা স্টেপ গেলে আর একটা স্টেপ অটোমেটিক্যালি আনলক হয়ে যাচ্ছে। আমি যখনই ঘনের কাজটা করলাম তখনই দেখলাম যে তুমি এই প্রপার্টিটা চলে আসে, গুণ করতে হবে। এই গুণটা যখনই শেষ করলাম তখনই তোমার মনে হইলো যে হ্যাঁ এই যে আমাদের তো এখন বেস সমান, তাহলে পাওয়ার দুটো যোগ করে ফেলতে হবে। যখনই যোগের কাজ শেষ করে ফেললাম তখন মনে হলো যে পাওয়ার সমান বেস সমান, পাওয়ার দুটাকে বিয়োগ করে ফেলতে হবে, ভাগ হয়ে গেছে। দেখো তো এটা গেমের মতো না? লক খুলতেছে আস্তে আস্তে, তুমি যাচ্ছ আর একটা ফর্মুলা লক খুলতেছে। ইন্টারেস্টিং রাইট? বলো এটা তোমার বুঝতে পেরেছো কিনা? বলো 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 বলো। বলো বুঝতে পেরেছো কিনা? ইনশাল্লাহ ভাইয়ারা আমরা এইভাবে আস্তে আস্তে হচ্ছে পুরো ম্যাথ বইটি শেষ করব। এবং যে কথাই বলছি ক্লাসের শুরুতে একটা কথা বলছিলাম, আশা করি তোমাদের অনেক মনে আছে। আমার ম্যাথ ক্লাসের জন্য কয়টা খাতা বানাবা দেখি কার কার মনে আছে। ওকে, আমি একটা পোল দিয়েছি, তোমরা একটু পোলে অ্যান্সার দাও, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা। একটা জিনিস খুব জানতে ইচ্ছা করতেছে যে তোমরা আমার ক্লাস আগে আজকের আগে কখনো করেছো কিনা। আমাকে একটু একটা পোল দিবে একটু পরে। একটা ম্যাথ শেষ করি আগে। হ্যাঁ, একটা ম্যাথ শেষ করি, আমাদের হয়ে গেছে শেষ মোটামুটি। ওকে, এটা একটু করি। হ্যাঁ, এটা একটু মুছে দিই, এখানে যে অ্যান্সার গুলো রয়েছে, কারণ আমি একটু বড় করে করবো তো একদম ডিটেলসে করবো, এখানে অনেক কিছু শর্টকাটে আছে। ওকে, 95% তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। আমি জানি তোমরা এখানে অনেকেই আছো যারা আসলে এটা 95% জন বুঝতে পারছো। 93টা ছিল আগে, তার মানে তোমার ইমপ্রুভ হয়েছে। কিন্তু খেয়াল করো, আগের এই ম্যাথটা বলছিল যে ভাই 93% বুঝতে পারছো, এটা বলছে 95%। এবার চলো দেখি এটা কত পার্সেন্ট বুঝতে পারো। ঠিক আছে, চলো দেখো, চিন্তা করে দেখো কি রয়েছে এখানে। 2^-1 প্লাস 5^-1 হোল টু দি পাওয়ার -1। ভাইয়া আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যদি তোমার হয় x⁻⁻1, এটাকে আমরা বলতে পারবো 1/x, রাইট? অথবা a⁻⁻1, এটাকে আমরা বলতে পারবো 1/a, অথবা a⁻⁻n, এটাকে আমরা বলতে পারবো 1/a⁴n, রাইট? এগুলো আমরা মোটামুটি ধাপে ধাপে শিখেছি, জাস্ট এগুলো অ্যাপ্লাই করব। তাহলে ভাইয়ারা বলো তো 2^-1, এটাকে আমরা কি বলবো? 1/2 প্লাস 5^-1, এটাকে আমরা কি বলতে পারি? 1/5, রাইট? হোল টু দি পাওয়ার -1। খেয়াল করে দেখো তো এই দুজনকে যোগ করলে কত হবে? যোগ তুমি ইজিলি করতে পারো, হাতে করতে পারো, ক্যালকুলেটরে করতে পারো, মনে মনে করতে পারো, যেমন ইচ্ছা করো। চলো আমি সনাতন পদ্ধতি মানে বাংলা পদ্ধতিতে করি। 2 আর 5 এর লসাগু কত? 5×2 = 10। তাহলে এখানে কত থাকবে? 2 দিয়ে 10 কে ভাগ করলে হবে 5, তাহলে 5 দিয়ে 1 কে গুণ করলে হবে 5। 10 কে 5 দিয়ে ভাগ করলে হবে 2, 2 কে 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে 2। তার মানে ইনভার্স আছে উপরে, কিন্তু ইনভার্স দেওয়া লাগবে। তাহলে 5 আর 2 যোগ করলে কত হবে ভাইয়া? 7 হবে। আর নিচে আছে কত? 10। তার উপরে কত রয়েছে? ইনভার্স 1 রয়েছে। ভাইয়া আমরা তো জানি যে x ইনভার্স মানে 1/x, তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারি না 7/10 ইনভার্স 1 বা হোল টু দি পাওয়ার -1, 7/10 হোল টু দি পাওয়ার -1,
এটাকে আমি এইভাবে বলতে পারি না 1 ডিভাইডেড বাই এটাই, যে 7 ডিভাইডেড বাই 10, 1 ডিভাইড বাই যার ইনভার্স সে নিচে চলে আসে না, তাহলে 1 ডিভাইড বাই পুরোটা। এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করে এটা লিখতে পারি যে এরা তো নিচে ভাগ আকারে আছে, যে উল্টায় গেলে কি গুণ করলে উল্টায় যাবে না, রাইট? তাহলে এটা বলতে পারি 7 ডিভাইডেড বাই 10, তাহলে आंसर হয়ে যাবে 10 ডিভাইড বাই 7। সরি, এই যে 7 ডিভাইড বাই 10 কি উল্টে গেলে কত হবে? 10 বাই 7 হবে না? তার সাথে 1 গুণ আকারে আছে, তার মানে 10 বাই 7 হয়ে যাবে। এটাই হবে আমাদের आंसर। এটাই आंसर, ইজি না? বল বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা? কি করছি? কিছুই করি নাই। ইনভার্স ছিল, ইনভার্স গুলো এটা এমসিকিউ তে আসে। হ্যাঁ, এটা এমসিকিউ তে প্রচুর আসে। তো মনে করো তোমার একটা এমসিকিউ হয়ে গেছে, এমসিকিউ একটা পরীক্ষা কোশ্চেন তোমরা পেয়ে গেছো, দেখবা তোমার টেস্ট পেপার খুললে বা বই খুললে দেখবা এমসিকিউ তে প্রচুর এটা আসে। তো 2 ইনভার্স 5 ইনভার্স ইনভার্স হয়ে গেছে, ক্যালকুলেশন করে এটা পাইছি। লাস্টে ইনভার্সটার জন্য কি করব? এটা মনে করো, এটাই মনে করো আমাদের পুরোটাই a অথবা x, তো আমরা x ইনভার্স করলে 1/x করি, তাইলে এটাকে ইনভার্স করলে এই পুরোটাকেই মনে মনে আমরা x ধরে নিব, তাহলে 1/, এই পুরোটা বসাই দিব, তাহলে কি হবে 1/, এটা তাহলে এটা ভাগ আকারে আছে, গুণ করলে উল্টাই যাবে, 10 উপরে চলে আসবে, 7 নিচে চলে আসবে, পরে 10/7। ইজি। আমাকে বলো এটা কারা কারা বুঝতে পেরেছো? আমাদের মোটামুটি ক্লাস শেষ, একটা এজরো দিয়ে ক্লাসটা শেষ করে ফেলবো। একটা না দুইটা দিব, দুইটা ইজি ম্যাথ। তা বই দেই, তোমাদের বইয়েরই ম্যাথ আর কি। এই তোমার বই পাইছো না? মানে এখন বলতে কি সরকার বই দিচ্ছে তোমাদের? দেখো, একটা কথা বলে রাখি, ম্যাথ অ্যাকচুয়ালি একটা জার্নি, রাইট? একটা ম্যাথ একটা গেম। আমরা গেম কিভাবে শুরু করি, মানে একটা স্টোরি লাইন আপ বিল্ড হয় না, যে স্টোরি বিল্ড হয়ে আস্তে আস্তে আমরা আগাই। তোমরা হয়তো অনেক গেম খেলেছো, আমি তো বাচ্চাকে অনেক পিসি গেম খেলতাম, মানে পিসি গেম দেখা যেত যে একটা স্টোরির মাধ্যমে আগায়, একটা স্টোরির মাধ্যমে একটা এন্ড হয়, রাইট? তো আজকে যে ক্লাসটা করলাম এটা দেখো একটা স্টোরির মতো গেছে না, যে আমরা প্রথমে কিছু ফর্মুলা নিয়ে আসছি, ফর্মুলাগুলো কিভাবে আসতেছে এটা বুঝছি, ফর্মুলাগুলো কিভাবে ডেরাইভ হয়েছে এটা বুঝছি, তারপরে আমরা অ্যাপ্লিকেশনে আসলাম। এখন আমাদের কিন্তু মাথা চোখ কান খুলে গেছে। আমি তোমাকে বলছিলাম না ভাইয়া যে এটা হচ্ছে প্রেডিকশন, প্রথমটা 93 ছিল, পরেরটা 95, এবার একটা 97% বুঝতে পারছো, দেখছো? এবং এটার মধ্যে ম্যাথ লুকাই আছে, দেখো তো এটাকে কি কি বলতে পারি আমরা এটাকে? এটা একটা ম্যাথ, এটা একটা ধারা কিন্তু। 93, 95, 97 কত করে আগাচ্ছে? 2 করে আগাচ্ছে না? এটাকে বলা হয় তোমাদের সমান্তর ধারা। মানে এই যে আমার একটা তোমাদের বুঝার যে ক্ষমতাটা, এটা কিভাবে বাড়তেছে? একটা সমান্তর ধারা মেনটেন করে বাড়তেছে, এবং এটা প্রেডিক্ট করা যেত। আমি কিন্তু বলছিলাম যে ভাইয়া দেখবা পরবর্তীতে তোমার এটা আরেকটু বাড়বে, বাড়ছে। তো এটাই আর কি, যে তুমি যদি হচ্ছে একটা জার্নিতে শুরু থেকে থাকো, তুমি যেমন স্টুডেন্টই হও না কেন, একটু মনোযোগ দাও, একটু হার্ড ওয়ার্ক করো, ইনশাআল্লাহ ভালো করতে পারবা। একটা কথা বলছিলাম না, তুমি ব্যাপারটা ইউনিক। তোমার রেজাল্ট আজকে খারাপ হয়েছে, তার মানে এটা না যে তোমার কারোর সাথে তুলনা করতে হবে বা তুমি ভালো করতে পারবা না। তুমি চাইলেই ভালো করতে পারবা, একটু হার্ড ওয়ার্ক করতে হবে, একটু অনেক পরিশ্রম করতে হবে। তো এই ব্যাপারটা মাথায় রেখো যে তুমি একজন ইউনিক মানুষ, এবং আল্লাহ তোমাকে এভাবে সৃষ্টি করছে। এখন তোমার সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে এই যে একটা ইউনিক পার্সনের যে অ্যাবিলিটি, এটাকে বের করে আনার জন্য। আমি আশা করি তোমরা পারবা ইনশাআল্লাহ। ওকে, তো এই হচ্ছে আমাদের কাহিনী। আহ ইয়াস, সমান্তর। ও আচ্ছা, তোমরা তো ক্লাস 10 এ পড়ো, রাইট? তো তোমরা পাইছো সমান্তর ধারা, তো তোমরা জানো এটা। হ্যাঁ, সমান্তর ধারা হবে আগাচ্ছে। আমি জাস্ট একটা ইয়া করতে চাই, যে তোমরা একটা পোল দিতে চাই, তারপর শেষ করে ফেলবো। তোমরা আজকের আগে আমার ক্লাস কারা কারা করছে না, বা তোমরা আজকে আমার ক্লাস প্রথম করতেছো, যদি ইয়েস হয় তাহলে ইয়েস দিবা, নো হইলে নো দিবা। নো মানে হচ্ছে তোমরা আগেও করছো, আর ইয়েস মানে হচ্ছে আজকে ফার্স্ট করতেছো। তোমরা আমার আজকে ক্লাসে প্রথম কিনা এটা একটু জানো। ইয়েস দাও মানে তোমরা আজকে আমার প্রথম ক্লাস করতেছো, আর নো মানে হচ্ছে আমার আগের বাচ্চা কাচ্চারা আছো, যারা হচ্ছে আমার আগে ক্লাস করেছো, হয়তো ফ্রি করেছো, হয়তো পেডে করেছো। ওকে। ইয়েস ইয়েস, না না ঠিক আছে, আমি হঠাৎ করে ভুলে গেছিলাম 9 না 10। হ্যাঁ ঠিক আছে, ভুল হইতেই পারে, মানুষের ভুল হয়, রাইট? আচ্ছা, আমি একটা এইচডব্লিউ দিব বলছিলাম, এইচডব্লিউ দিয়ে রাখি। এই যে এটা একটা এইচডব্লিউ দিব, বইয়ের 4 নাম্বার ম্যাথ। ওকে, এটা একটা এইচডব্লিউ থাকবে, এটা একটু সুন্দর করে স্ক্রিনশট তুলে রাখো। এই আমি তো চাচ্ছিলাম না তোমার এগুলো অ্যান্সার দেওয়া থাকুক, আমি তো অ্যান্সার চাচ্ছিলাম না, দাঁড়াও
অ্যান্সার গুলোকে আমি হাইড করে দিচ্ছি, তারপর তোমরা, আমি জানি তোমাদের অ্যান্সার তোমরা দেখবা না, তারপরও তোমরা একটু এগুলো একটু, আমি অ্যান্সারটাকে হাইড করে রাখি, আচ্ছা প্রসেসটাকে হাইড করে রাখি, অ্যান্সার গুলো থাকো যেন তোমরা মিলাই ফেলতে পারো। হ্যাঁ, প্রসেসটাকে হাইড করে রাখি, এটা হচ্ছে অ্যান্সার। এই ম্যাটারও প্রসেস আমি হাইড করে রাখলাম। অ্যান্সার হচ্ছে, এখানে মনে হয় একটা ভুল আছে, এখানে জেড হবে। হ্যাঁ দেখছো, এখানে জেড ইনভার্স হবে। ওকে, তাহলে 3টা ম্যাথ দিলাম, 3টা ম্যাথ তোমরা হচ্ছে এইচডব্লিউ করবা। এটা একটা এইচডব্লিউ, একটু তুলে রাখো বা স্ক্রিনশট তুলে রাখো। একটা 2 নাম্বার, এটা একদম ইজি, দেখে বুঝতে পারবা ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে যে এটা, কোন প্রপার্টিটা মনে আছে? আশা করি মনে আছে। ওকে, এই 3টা এখানে তোমার, বাকিগুলো আমি করে দেবো। হ্যাঁ, তো এই 3টা করলেই হবে ইনশাআল্লাহ, বাকিগুলো আমি করে দিব নেক্সট ক্লাসে, শুরু করবো এগুলো দিয়ে। হ্যাঁ, ওকে। ও মোটামুটি হচ্ছে 63% আমাকে আগে চিন্তা না, নতুন ক্লাস করছে আমার, ইনশাআল্লাহ তোমাদের সাথে আমি সারা বছরই থাকবো এবং হোপফুলি তোমাদের একটু হেল্প করতে পারবো। তো আজকের ক্লাসটা কেমন লাগছে, একটা লাস্ট পোল দিয়ে শেষ করি। আজকের ক্লাসটা কেমন লাগছে এটা জানাও, ভালো লাগলে ইয়েস দিও, না ভালো লাগলে নো দিও। হ্যাঁ ঠিক আছে, তো আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ করে ফেলবো। তো এই জায়গাগুলো কইরো, লাস্ট একটা রিক্যাপ করতে চাই। প্রথম কথাই, কয়টা খাতা বানাবা? 2টা খাতা বানাবো, অবশ্যই 2টা খাতা বানাবা। একটা রাফ খাতা, রাফ খাতা বলতে হচ্ছে আমার ক্লাসে আমি যে হাবি যাবে যে পড়াই, ওগুলো এত সুন্দর করে গুছিয়ে লেখা লাগবে না, মোটামুটি লিখো আর কি, মানে তুলে রাখতো। এই জন্য হচ্ছে এটা আমাদের একটা ক্লাস নোট। আরেকটা হচ্ছে তোমার পার্সোনাল নোট, ওটা ইম্পর্টেন্ট, অনেক বেশি পার্সোনাল নোটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি সবসময় 2টা খাতা মেনটেন করতাম, একটা হচ্ছে আমার যখন আমি নোট করতাম, মানে টিচার পড়াইলে যেটা নোট করতাম, একটা নিজের নোট। নিজের নোটটা ইম্পর্টেন্ট বেশি। বুঝছো ব্যাপারটা, পরীক্ষার আগে অনেক হেল্প পাবো। আমি তোমাকে বলছি না যে ম্যাথগুলো করে ফেলো, প্রত্যেকটা অনুশীলনীর প্রত্যেকটা ম্যাথ, উদাহরণের প্রত্যেকটা ম্যাথ যেন তোমার খাতায় থাকে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতে পারি। দেখা হবে ইনশাআল্লাহ পরের ক্লাসটাতেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।